মা, মা, মা কই তুমি? কিরে এইভাবে কলেজ থেকে এসে চিল্লাচ্ছিস কেন? ইরা কিছু না বলে কেঁদে দিল। কিরে এইভাবে কাঁদছিস কেন? ইরা কিছু না বলে কাঁদতে লাগলো। কি হয়েছে বলবি তো? এইবার ইরা তার মায়ের দিকে তাকিয়ে কান্নার সুরে বলতে লাগলো। প্রতিবারের মতো এবারও ইমন কুত্তাটা কলেজে টপ করেছে, আর আমি কিছুই করতে পারলাম না। এই বলে ইরা কান্না শুরু করে দিল। কি? ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস! ও আমাদের এইখান থেকে পড়াশোনা করে তারপরে তোকে চ্যালেঞ্জ করে? ওকে দেখলে আমার গা জ্বলে যায়। তুমি বাবাকে বলে ওকে তাড়িয়ে দাও। আমি তোর বাবার সাথে কথা বলবো, কিন্তু তোর বাবা মনে হয় না রাজি হবে। বাবা যদি না হয় তাহলে আমি থাকবো না এই বাড়িতে। ইরা, কি বলছিস তুই এসব? আব্বু, তুমি কখন এলে? আমি অনেক আগে এসেছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের কথাগুলো শুনছি। শোনার পরে তুমি কিছু করবা না? আমাকে কি করতে বলো তুমি? তুমি শুনেছো না ওই ছেলেটা কিভাবে ইরাকে চ্যালেঞ্জ করে অপমান করলো? এইখানে অপমানের কি দেখলা তুমি? আর তুমি বললা যে ইমন তোমাদের খায় না, তাই না? তুমি খুব ভালো করে জানো যে কে কারটা খায়। ইরার সামনে আর অপমান নাই বা করলাম? ও আমাদের মেয়েকে সামনে দিয়ে টপ করবে, আর আমার মেয়ে দেখবে নাকি সেটা? তুমি ওর জন্য আমাকে এত কথা শোনালা। সেটাই, ওকে আমি সহ্যই করতে পারি না। বাহ, মা মেয়ের চরিত্র দেখি ফুলের চেয়েও পবিত্র। কি করে এত নিচে নামতে পেরেছে তোমরা? আমি আমার মেয়ের জন্য সব করতে রাজি। সব করতে পারো, ভালো কথা, কিন্তু অকৃতজ্ঞ হওয়া ঠিক না। কি আমি অকৃতজ্ঞ? শুধু অকৃতজ্ঞ না, সাথে তোমার আর তোমার মেয়ের অহংকার আছে। আজ এই ছোট লোকের জন্য এত বড় কথা বলতে পারলা বাবা? তুই চুপ থাক। এমন ছোট লোক না, ও আমার ছেলে। তোমার ছেলেকে বলে দিও আর যাতে আমার মেয়ের সামনে না আসে। বলে দিব, যাতে বিশ্বের সামনে না এসে নিজের পবিত্র ফুলটাকে নষ্ট না করে। তুমি আমাদেরকে বিশ্বের সাথে তুলনা করেছো? করলাম। আর যদি কোনোদিন ইমনের ব্যাপারে আমাকে কিছু বলেছিস, তাহলে সেই দিন আমি আর ইমন একসাথে বাড়ি থেকে বেরিয়ে যাব, এই বলে দিলাম। এই কথা বলে ইরার বাবা যেই ঘর থেকে বেরিয়ে আসবে তখনই আমার সাথে ধাক্কা খেলো। আরে ইমন, তুমি এখানে? আঙ্কেল, আমি আপনাদের দোয়ায় খুব ভালো রেজাল্ট করেছি, এই জন্য আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসলাম। তাই নাকি বাবা? খুব ভালো, দাও দাও, মিষ্টি খাবো। আজ আমার ছেলে ভালো রেজাল্ট করেছে, সত্যি খুব খুশি আমি। আমি আঙ্কেলকে মিষ্টি দিলাম। আমি এইগুলো আন্টিকে দিয়ে আসি। ওকে, যাও। আমি আন্টি রুমে ঢুকে আন্টিকে মিষ্টি দিতে লাগলাম। আন্টি এই নেন, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি তাই আপনাদের জন্য মিষ্টি এনেছি। গায়ে আগুন ধরিয়ে দিয়ে এখন মিষ্টি খাওয়াতে আসছিস, তাই না? এই বলে ইরা আমার হাত থেকে মিষ্টির প্যাকেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। প্রত্যেকটা মিষ্টি ফ্লোরে পড়ে আছে। আর কখনো আমার সামনে আসবি? আমি কিছু না বলে ছলো ছলো চোখে তাদের দিকে তাকিয়ে রইলাম। এভাবে চেয়ে আছিস কেন? যা এখান থেকে। আমি কিছু না বলে চলে আসলাম। ওদের ব্যবহারে আমার মোটেও কষ্ট হয় নাই, কারণ প্রতিদিন ওরা আমার সাথে এমন খারাপ আচরণ করে, তাই সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেছে। এই যা বাবা, এত কথা বলে ফেললাম কিন্তু পরিচয়টা তো এখনো দিলাম না। যাই হোক, আমি হলাম ইমন। বাবা মা নেই, মানে আজ থেকে কয়েক বছর আগে বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেই থেকে বাবার বন্ধু মানে ইরার বাবা আমার দায়িত্ব নেন। আর আমি আর ইরা একসাথে আর একই ক্লাসে পড়ি। আর জানতে হবে না, এতটুকু জানলেই চলবে। আমি রুমে এসে একটা বই পড়তে লাগলাম। এমন সময় ইরার জোরে জোরে আমার নাম ধরে ডাকছে। আমি দ্রুত তার কাছে গেলাম। আমাকে ডেকেছেন? ডেকেছি। আজকে কাজের লোক আসতে পারবে না, আর তোর মিষ্টিগুলো ফ্লোরে পড়ে আছে, এগুলো পরিষ্কার কর। আমি পরিষ্কার করব? তুই করবি, তোর মিষ্টি, তাই তুই পরিষ্কার কর। আমি কিছু না বলে ফ্লোরটা মুছতে লাগলাম, আর সাথে চোখের পানিও গড়ে পড়ছে। সেটা দেখে ইরা মুচকি মুচকি হাসছে। আমি পরিষ্কার করে আমার রুমে চলে আসলাম। বাবা মা মারা গেলে বুঝি এত কষ্ট নেমে আসে, সেটা তো আগে জানতাম না। বাবা মার কথা ভাবছি আর অঝরে কেঁদেই যাচ্ছি। বাবা মায়ের ছবি বুকে নিয়ে কাঁদতে লাগলাম। এমন সময় আঙ্কেল ইরার বাবা রুমে আসলো। আমি তাকে দেখে চোখের পানি মুছে ফেলার বৃথা চেষ্টা করলাম। কিরে, তুই কাঁদছিস কেন? কই না তো আঙ্কেল, কিছু হয় নাই। তুই আমার কাছে মিথ্যা বলবি না, সত্যি বল, কি হয়েছে? আসলে বাবা মার কথা খুব মনে পড়ছে। আঙ্কেল এই কথা শোনার পর আমাকে জড়িয়ে ধরলেন আর নিজেই কেঁদে দিলেন। তোর বাবা বড্ড ভালো ছিল রে। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে তোর বাবার কাছে সাহায্য চাইলে খালি হাতে ফিরে এসেছে। আমি কিছু না বলে চুপচাপ চোখের পানি ফেলেই যাচ্ছি। বোকা, কাঁদছিস কেন? আমি তো তোর বাবা মা। আঙ্কেল আমার চোখের পানি মুছে দিল। তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, আগে তুই ফ্রেশ হয়ে আয়। আমি আঙ্কেলের কথা মতো ফ্রেশ হয়ে আসলাম। আঙ্কেল কোনো কথা না বলে আমার হাত ধরে ইরা আর আন্টির কাছে নিয়ে আসলো।
আমি চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইলাম। নীরবতা ভেঙে আঙ্কেল বলে উঠল, ইমন, তুমি এই পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, এতে আমি অনেক খুশি। আশা করি ফাইনাল এক্সাম আরো ভালো করে দিবি। আঙ্কেল। কাল থেকে তুই আর ইমন একসাথে কলেজ যাবি। ইরাকে বলল কথাটা। না, আমি ওর সাথে যাব না। আমার কথার উপর কথা বলার সাহস কোথায় থেকে পাস? জানি না, তবে এটাই জানি যে আমি ওর সাথে যাব না। আঙ্কেল থাক, আমি একা যেতে পারবো। ওকে, তুই যা ভালো বুঝিস। হুম। তুই ওর কথায় কষ্ট পাস না, ও একটু এরকমই। না না, কষ্ট পাবো কেন? আমি কিছুই মনে করি নাই। তারপর আর কিছু না বলে আমি আমার রুমে চলে আসলাম। এইভাবে আমার কলেজে যাওয়ার দিনটা চলে আসলো। আমি কলেজে চলে আসলাম, যেই গেট দিয়ে ঢুকবো তখন পিছন থেকে তানভীরের ডাক। ওই ইমন, দাঁড়া। হাই। কিরে, আজ এত তাড়াতাড়ি আসলি যে? এমনি। তা তুই কেন আসলি? তুই জানোস না আমি কেন আসি? ও, তোর তো আবার মহারানী আছে, তাই তাকে টাইম দিতে আসোস? ঠিক তাই। ক্লাস শুরু হতে অনেক দেরি, চল ওইদিকে আড্ডা দেই। ওকে চল। আমি আর তানভীর আড্ডা দিতে লাগলাম। এমন সময় কলেজের গেট দিয়ে রবি আর ইরা ঢুকলো। রবির বাইকের পিছনে ইরা ছিল। রবি হলো ইরার বয়ফ্রেন্ড। ওরা আমার সামনে দিয়ে ভান করে আছে। আমি তানভীরের সাথে কথা বলতেছি, এমন সময় একটা ছেলে এসে বলল, তোকে ইরা ভাবে ডাকছে। আমি কিছু না বলে ওর সাথে হাঁটা ধরবো, এমন সময় তানভীর আমার হাত ধরলো। দোস্ত, যাস না। তুই তো জানোস যে তোর সাথে এখন কি করবে। না গেলে ও আরো বড় কিছু করবে, তাই যাওয়াটাই শ্রেয়। আমি তানভীরের হাত ছেড়ে ছেলেটির সাথে হাঁটা ধরলাম। ইরা আর রবি এছাড়া তাদের ফ্রেন্ডরা ছিল। ইরা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এসব ফালতু ছেলে যে কেন এসব কলেজে ভর্তি হয় মাথায় ঢোকে না আমার। ওর কোনো যোগ্যতা আছে কলেজের মাটিতে পা রাখার? থাক, কিছু বলিস না, ও হচ্ছে কলেজের টপার। ওরা অট্টহাসিতে লুটিয়ে পড়ল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো প্রতিবাদ করছি না। হয়তো একদিন ওরা ওদের ভুল বুঝতে পারবে, সেই আশায় আছি আমি। হঠাৎ ইরা এমন কথা বলে উঠলো যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। শোন, তুই এখন তোর পকেট থেকে রুমাল বের করে আমাদের সবার পা মুছে দিবি। শুধু মুছবে না, বরং ওই রুমাল দিয়ে তারপর নিজের মুখটা মুছতে হবে। না, আমি এই কাজ পারবো না। তোর সাহস কিভাবে হয় আমাদের মুখের উপর কথা বলতে? আমি চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে নিষ্ঠুর পানি আটকানোর বৃথা চেষ্টা করে যাচ্ছি। কানলে হবে না, যা করতে বলেছি সেটা কর। আমি আর উপায় না পেয়ে রুমালটা বের করে সবার পা মুছে দিলাম। পুরো কলেজের ছেলেমেয়েরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কেউ হয়তো মজা নিচ্ছে, আবার কেউ ইরার কাজে ঘৃণা প্রকাশ করছে। সব শেষে আমি যেই ইরার পা মুছতে এলাম তখনও আমাকে একটা লাথি মারলো। সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই। আমাকে লাথি মারলেন কেন? ইচ্ছে হয়েছে, মেরেছি। এখন কথা না বলে রুমালটা দিয়ে তোর মুখটা মুছে ফেল। আমি ভেজা চোখ নিয়ে রুমাল দিয়ে মুখটা মুছলাম। যা, আবার যখন ডাকবো তখন আসতে হবে, নইলে যে কি হবে তুই ভাবতেও পারবি না। আমি চুপচাপ সেইখান থেকে তানভীরের কাছে চলে আসলাম। আমি এসে দেখি তানভীরের চোখে পানি। কি রে, তুই কাঁদছিস কেন? তোকে কতবার করে বললাম যে যাস না, এখন দেখলি তো কি হলো। হয়তো এমন ব্যবহার আমার কপালে ছিল, তাই হয়েছে। এইখানে আর থাকা লাগবে না, তুই এখন ক্লাসে চল, নইলে ওরা আবার অপমান করবে। চল। আমি আর তানভীর ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর ইরা আর ইরার বান্ধবীরা ক্লাসে আসলো। আমি ওদের দিকে না তাকিয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। ওরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি আর তানভীর কিছু না বলে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। এসে আমার টপার হওয়া নিয়ে অনেক প্রশংসা করলো। সবাই আমার দিকে তাকিয়ে করতালি দিল। আর ইরা আর ওর ফ্রেন্ডরা রাগে ফুঁসতে লাগলো, হয়তো আজও আমার কপালে খারাপ কিছু থাকবে। ক্লাস শেষ করে আমি আর তানভীর একসাথে বাড়ি ফিরছিলাম। হঠাৎ ইরা রবির বাইকে করে যাওয়ার সময় মাথায় পানি ঢেলে দিয়েছে। আমি কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলাম। এইভাবে আর কতদিন কি কতদিন? কতদিন সহ্য করবি তুই? দোস্ত, তুই তো জানোস আমি চাইলে তো 1 সেকেন্ডে ইরাকে পথে বসাতে পারি, কিন্তু না, আমি হঠাৎ করে কিছু করব না, আস্তে আস্তে করব। ওকে, তুই যা ভালো বুঝোস। তারপর আমি আমার বাসায় এসে পড়লাম। আন্টি খাবার খাওয়ার জন্য ডেকে গেল। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। আমি গিয়ে ইরার সাথে বসতে যাব, ঠিক তখনই। এখন তুই এখানে বসবি না। কেন? আমার মুখের উপর প্রশ্ন করার সাহস কোথা থেকে পেলি? তুই আর কখনো আমাদের সাথে বসে খাবি না, তুই তোর রুমেই নিয়ে গিয়ে গিল। আমি কিছু না বলে চুপচাপ আমার খাবার নিয়ে রুমে এসে খেতে লাগলাম। খাবার শেষ করে রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছি। হঠাৎ রুমে আন্টি আসলো। আন্টি, আপনি এখানে? তোকে একটু বাজারে যেতে হবে। ওকে, যাব। বলেন কি আনতে হবে? ইরার জন্য কিছু কসমেটিক, আর কিছু না। ওকে, কি কি আনবো বলেন। তারপর আন্টি আমাকে একটা লিস্ট দিল আর আমি খুশি মনে বাজারে চলে আসলাম। সব আইটেম কেনা শেষ, বাট একটা আইটেম পাচ্ছি না। সারা বাজার খুঁজলাম কিন্তু কিছুতেই পেলাম না। সবই তো নিলাম, একটা না নিলে তো সমস্যা হবে না। বাজার থেকে সব কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।
আন্টির হাতে ব্যাগটা দিয়ে আমি রুমে আসলাম। কিছুক্ষণ পর খুব চিৎকার করে আমার নাম ধরে ডাকার শব্দ শুনতে পেলাম। হয়তো ইরা ডাকছে। আমি দ্রুত ইরার কাছে গেলাম। কিছু লাগবে আপনার? তুই সব কসমেটিক্স ঠিক মতো এনেছিস, কিন্তু যেটা মেইন ওইটাই আনিসনি কেন? আমি আসলে সারা বাজার খুঁজেও পাই নাই। এত বড় মিথ্যা কথা! তুই আসলে একটা কাজ চোর। ইরার মুখের চোর কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল। চুপচাপ সহ্য করে যাচ্ছি। আমাকে চোর বলবেন না। তোর এত বড় সাহস যে তুই আমার মুখের উপর কথা বলিস! ইরার থাপ্পড়ে হয়তো ঠোঁট কাটা গেছে। ও এত জোরে মেরেছিল যে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। যা আমার চোখের সামনে থেকে। চোখের পানি ফেলে নিজের রুমে আসলাম আর মুখের উপর বালিশ রেখে কাঁদতে লাগলাম, যাতে আমার কান্না কেউ শুনতে না পায়। আজ বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। বাবা মায়ের ছবিটা বের করে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, মা গো, আমি জানতাম না যে তোমরা আমার উপর থেকে সরে গেলে যে অন্ধকারের ছায়া আমাকে এইভাবে গ্রাস করবে। তোমরা তো আমাকে এত অবহেলা দিয়ে বড় করো নাই। আমি তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি। আজ নিজের বাড়িতে কেন চাকরের মতো থাকতে হচ্ছে আমায়? এই নিয়ে আমার কোনো অভিযোগ নাই। তোমরা আমার কথা ভেবে কষ্ট পেও না। আমি খুব ভালো আছি। শুধু আমাকে একটু দোয়া কইরো যাতে সব বাধা অনায়াসে পার করে দিতে পারি। এইভাবে মা বাবার ছবি বুকে নিয়ে কাঁদতে লাগলাম। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। গিয়ে কতক্ষণ প্রকৃতির সাথে প্রেম করে আসলাম। বাসায় ঢুকে দেখি আঙ্কেল অফিস থেকে চলে আসলো। কিরে, তোর ঠোঁটে কি হয়েছে? কি বলবো বুঝতেই পারছি না। তোর একটা বানিয়ে বলে দেই। দুপুরে হঠাৎ চলতে গিয়ে একটা দেওয়ালের সাথে ধাক্কা খাই, অনেক জোরে। অনেকখানি কেটে গেছে, দেখে চলতে পারিস না? একটু আমার রুমে আই, তোর সাথে কথা ছিল। আগে আপনি ফ্রেশ হয়ে আসেন, তারপর না হয় আমি যাব। ওকে। আমি আমার রুমে এসে বিছানা গোছাতে লাগলাম। বিছানা গুছিয়ে আমি আঙ্কেলের রুমে গেলাম। দেখি সেখানে আন্টি আর ইরা আছে। আমি গিয়ে একপাশে দাঁড়ালাম। বাড়ির সবাই আঙ্কেলকে মোটামুটি ভয় পায়। ইরা, কাল তোর ফুফাতো বোন রিয়া আসবে। কি সত্যি? ও আজকে আমাকে ফোন করলো যে সে কাল দুপুরে এইখানে এসে পৌঁছাবে। বাহ, তাহলে তো খুব ভালোই হয়। ওকে অনেকদিন যাবত দেখি না, অনেকদিন পর দেখা হবে। আর ইরা, কাল কি তোর ক্লাস খুব গুরুত্বপূর্ণ? আমার প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ, কোনোটাই মিস করা যাবে না। ইমন, তাহলে তো তোমারও খুব গুরুত্বপূর্ণ ক্লাস আছে। তেমন নেই আমার। আপনি যা বলবেন তা করব। বলেন কি করব? আমি তো জানি যে ইরার গুরুত্বপূর্ণ ক্লাস হলো ওই রবির সাথে ঘুরে বেড়ানো। আমি চাই তুই কাল রিয়াকে রিসিভ করবি। ওকে, বাট তাকে চিনব কিভাবে? সেটা না হয় আমি বলে দিব। এখন তোরা যা, আমি একটু রেস্ট নেই। আমি চলে এলাম আমার রুমে। এসে বই পড়তে লাগলাম। পড়তে পড়তে রাত একটু গভীর হয়ে গেল। আঙ্কেল খেতে ডেকেছিল, তাই পড়া বন্ধ করে খেতে গেলাম। এই নাও রিয়ার নাম্বার। নাম্বার দিয়ে আমি কি করব? কাল তাকে ফোন করে খুঁজে নেবে। ও, নাম্বারটা নিলাম। খাবার খেয়ে এসে আরো কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করলাম, করে বই নিয়ে পড়তে লাগলাম। এই যে বড় লোকের ছেলে, সারাদিন পড়লে হবে? আমার সাথে কিছু কাজ করলেই তো পারো। বলেন কি কি করতে হবে? আন্টি একের পর এক আমাকে কাজ দিয়ে চলেছে। আজ নাকি কাজের মেয়ে আসে নাই, তাই সব আমাকে দিয়ে করাচ্ছে। আমিও চুপচাপ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে প্রায়। কোনো মতে কাজ শেষ করে রিয়াকে রিসিভ করার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে পৌঁছে রিয়াকে একটা কল দিলাম। রিয়া বলছেন? আপনি ইমন তাই তো? আপনি কি গাড়ি থেকে নেমেছেন? অনেক আগেই নামলাম, বাট আপনি কই? আগে বলুন আপনি কোথায়? আমি ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। ওকে, সেখানে দাঁড়ান, আমি আসছি। আমি ব্রিজের নিচে গেলাম। হঠাৎ দেখলাম একটা মেয়ে কাকে জানি খুঁজতেছে। এই মেয়েটা নয় তো? আমি আবার রিয়াকে কল দিলাম। দেখলাম মেয়েটা সাইড ব্যাগ থেকে মোবাইল বের করলো। রিয়া ফোনে যা যা বলছে মেয়েটাও ঠিক তা বলছে। আচ্ছা, আপনি কি নীল কালারের ড্রেস পরেছেন? ঠিক। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? পাচ্ছি। তাহলে সামনে আসুন। ওকে। আমি কল কেটে দিয়ে রিয়ার সামনে গিয়ে ওর ব্যাগটা ধরলাম। কে আপনি? আর আমার ব্যাগ ধরেছেন কেন? আমি ইমন। আপনি মনে হয় রিয়া? আমি রিয়া। তার মানে আপনি ইমন? এবার চলুন। রিয়ার ব্যাগটা গাড়িতে তুলে আমরা দুজন গাড়িতে চেপে বসলাম। আমি ড্রাইভিং করছি। আপনার আসতে কষ্ট হয়নি তো? একদম না। তা আপনি কি সেই ইমন যার কথা বলতে বলতে মামার মুখ থেকে রক্ত ছড়তো? আঙ্কেল আমার নামে কি বলতো? অনেক কিছুই বলতো। তা আপনি কিসে পড়েন?
আমি কে সেটা না হয় পরেই জানবেন, আগে বাসায় গিয়ে রেস্ট নেবেন। ওকে। তারপর আমি আর রিয়া বাসায় আসলাম। ইরা রিয়াকে দেখে এমনভাবে জড়িয়ে ধরলো মনে হয় বিএফকে ধরেছে। সবাই রিয়ার খোঁজ খবর নিতে লাগলো। তুই আমাদের এখানে কি করছিস? যা এখান থেকে। এই, তুই ওর সাথে খারাপ ব্যবহার করছিস কেন? বাবা আসতে না আসতে এত দরদ হয়ে গেল। চল রুমে যাই। ওকে চল। আমি আমার রুমে আসতে যখনই পা বাড়ালাম তখন ইরা বলেছে ওদের জন্য যেন শরবত নিয়ে যাই রুমে। আমিও ইরার কথা মতো শরবত বানিয়ে ইরার রুমে গেলাম। রিয়া শরবতটা মুখে দিয়ে আমার হাতের প্রশংসা করতে লাগলো। যেই ইরা শরবতটা মুখে দিল ঠিক তখনই ও পুরো গ্লাস শরবত আমার মুখের মধ্যে ঢেলে দিল। কি বানিয়েছিস এগুলো? এগুলো কি খাওয়া যায়? আরে শরবতটা ভালো হয়েছে, তুই ওর সাথে এত খারাপ ব্যবহার করছিস কেন? তুই আসার পর দেখতেছি যে ওর সাইড নিয়ে কথা বলতেছিস, কারণটা কি? তুই এইভাবে একটা মানুষের উপর অন্যায় করে যাবি, সেটা তো মেনে নেওয়া যায় না। দেখলাম ওদের মাঝেও একটা খারাপ পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, তাই ওদের সামলানোর জন্য দয়া করে আপনারা চুপ থাকুন। নিজের মাঝে কেন বিভেদ সৃষ্টি করছেন? সব তোর জন্য হয়েছে। তুই এখন আমাদের সামনে থেকে যা। ওকে যাচ্ছি, তবু প্লিজ চুপ থাকেন। আমি আর কথা না বলে রুমে চলে আসলাম। পুরো শরীরটা ভিজে গেছে, তাই গোসল করে নিলাম। গোসল করার পর আন্টি খাবার খাওয়ার জন্য ডেকে গেল। আমিও গেলাম খাবার খাওয়ার জন্য, কিন্তু আজ চেয়ারে বসলাম না। খাবার নিয়ে যখনই উঠতে যাব তখনই রিয়া বলে উঠলো, সে কি, আপনি কই যাচ্ছেন? এই তো রুমে যাচ্ছি। রুমে খাবার খাওয়া শোভা পায় না, আপনি সবার সাথে বসে খাবার খাবেন। না, তা কি করে হয়? আপনি চেয়ারে বসুন। না না, আমি রুমে খেতে পারবো। আপনাকে কিন্তু বসতে বলেছি। আমি আর কোনো উপায় না পেয়ে বসে পড়লাম। ইরার দিকে তাকিয়ে দেখি ওর আগে ফুসছে আর খাচ্ছে। আমি আর ওই দিকে না তাকিয়ে আমার খাবার খেতে লাগলাম। খাবার খাওয়ার পর নিজের রুমে বসে একটা বই পড়তে লাগলাম। কিছুক্ষণ পর দেখি রিয়া আমার রুমের সামনে। আসতে পারি? আরে আপনি আসুন আসুন, আমার রুমে আসতে অনুমতি লাগবে না। তা আপনি বসে বসে কি করছেন? বই পড়ছিলাম। তাহলে তো আপনাকে বিরক্ত করে ফেললাম। না না, বিরক্ত করলেন কই? আমি তো বিরক্ত বোধ করি নাই, আমি তো আপনার ব্যাপারে কিছুই জানি না। পরিচয়টা দিলে ভালো হতো। রিয়া নিজের সম্পূর্ণ পরিচয় প্রকাশ করলো। এইবার আমার পরিচয় জানতে চাইবেন না? আপনার কি কোনো নতুন পরিচয় আছে? নতুন পরিচয় মানে? আপনার সম্পর্কে সব শুনেছি আঙ্কেলের কাছে। যদি এর বাহিরে কোনো পরিচয় থাকে তাহলে সেটা বলুন। না, আমার এর বাহিরে আর পরিচয় নেই। আপনি বুঝি বই পড়তে ভালোবাসেন? অনেক। এইভাবে রিয়ার সাথে কথা বলতে লাগলাম। এই তুই এখানে, আর আমি তোকে সারা বাড়ি খুঁজতে লাগলাম। ইমরান ভাইয়ের সাথে বসে বসে গল্প করছি। তুই আর মানুষ পেলি না গল্প করার জন্য। তুই তো তোর বিএফের জন্য আমার সাথে কথাই বলতে পারিস না। হয়েছে, এখন চল। না না, আমি এখানে আরো কতক্ষণ থাকবো? চল তো, ওর কাছে থাকা লাগবে না। এই বলে ইরা রিয়ার হাত ধরে টেনে নিয়ে যায়। আমি চুপচাপ নিচের দিকে তাকিয়েছিলাম, একটা কথাও বলি নাই। আমি আবার বই পড়তে লাগলাম। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতেই পারবো না। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। দূর, আজকে বেশি ঘুমিয়ে পড়লাম। আমার পড়াও তো এখনো শেষ হয়নি। দ্রুত ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বাবা মায়ের ছবির সামনে গেলাম আর বললাম, তোমরা আমাকে দোয়া করো, আমি যেন তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। তোমাদের খুব ইচ্ছে ছিল যাতে আমি বাবার মতো খুব নামকরা ব্যবসায়ী হই। তোমাদের দোয়া আমার সাথে থাকলে জীবনে কোনো বাধা আমাকে থামাতে পারবে না। তাদের ছবির সামনে গিয়ে চোখের পানি আটকাতে পারলাম না। হঠাৎ কেউ একজন আমার চোখের পানি মুছে দিল। তাকিয়ে দেখি আমার পাশে আঙ্কেল দাঁড়িয়ে আছে। আরে আঙ্কেল, আপনি কখন আসলেন? আমি অনেকক্ষণ আগে এসেছি, তুই তোর বাবা মায়ের সাথে কথা বলছিলি, তাই তোকে ডাকিনি। আঙ্কেলের উত্তর না দিয়ে বাবা মার ছবির দিকে তাকিয়ে আছি। বাবা মা কারো অমর থাকে না, সবাইকে দুনিয়া থেকে যেতে হবে। তাই বলে কি বিধাতা আমাকে এইভাবে অকালে এতিম করে দিবে? তুই এতিম কই? আমি তোর মা বাবা। আমি আর কিছু না বলে আঙ্কেলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। এই গাধা, কাঁদছিস কেন? কান্না থামা। আমি কান্না থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তোর সাথে কথা ছিল, তুই আমার রুমে আয়। ওকে। তারপর আমি আঙ্কেলের পিছন পিছন ওনার রুমে গেলাম। রুমে সকল জনতাই দেখলাম উপস্থিত। রিয়া আমাদের বাড়িতে অনেকদিন পর বেড়াতে আসলো, তাই আমি চাইবো তোমরা দুইজন রিয়াকে ভালো করে গ্রামটা ঘুরিয়ে দেখাও। আমাকে আর ইরাকে বলল কথাটা। আমার কোনো আপত্তি নেই, তাহলে আমরা কাল বিকেলে যাব। ইমন, তোমার কি কোনো আপত্তি আছে? তুমি ইমনকে জিজ্ঞেস করছো কেন? ইমনও তোমাদের সাথে যাবে। না, ও আমাদের সাথে যাবে না। তাহলে তুই যাস না, ইমন আর রিয়াই যাবে। ইরা এইবার কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি হলো ইমন, আপত্তি আছে? আমি মাথা নেড়ে না জানিয়ে দিলাম। আমি জানি
আমি অফিসে গেলে তোদের অনেক ঝামেলা হবে, তাই আমি আগে থেকেই ঠিক করে দিয়েছি। আশা করি আর কোনো কথা যাতে না হয়। ওকে। এই বলে ইরার রুমে চলে গেল আর আমিও আমার রুমে এসে পড়তে লাগলাম। হঠাৎ অনুভব করলাম কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে রইল। পিছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আরে আপনি? কেন, অন্য কাউকে আশা করেছেন? না না, তা না। দাঁড়িয়ে আছেন কেন? আপনি তো বুঝতেও বলেননি। ওকে সরি, বসুন। তা দেখলাম খুব মন দিয়ে পড়ছেন। হুম। তাহলে তো বিরক্ত করে ফেললাম। না না, সেটা না, এইগুলো এমনি অতিরিক্ত পড়ছিলাম। আচ্ছা, আপনার সাথে যে ইরা এত খারাপ ব্যবহার করে আপনার রাগ হয় না? আমার আবার রাগ করি বা কি করব? আপনিও তো কিছু বলতে পারেন। আমি ওকে বললে ও যদি আমার বাবা মাকে ইঙ্গিত করে কোনো খারাপ ভাষা ব্যবহার করে, তাহলে যে আমার সহ্য হবে না। তাই বলে কি এইভাবে সহ্য করবেন? কপালে যা থাকে তাই হবে, তা নিয়ে আমার কোনো কষ্ট নেই। আপনার কি ইচ্ছা হয় না ওর সব রাগ গুড়িয়ে দিতে? ইচ্ছে হলে কি করতে হবে নাকি? আমার কোনো ক্ষমতা নাই যে ওকে এসব করার। কে বললো যে আপনার ক্ষমতা নাই? আপনার ক্ষমতার দ্বারা আজ ইরা চলতে পারছে। থাক, আমি নিজের সম্পত্তি নিয়ে বড়াই করা পছন্দ করি না। তাই বলে কি নিজের বাড়িতে এইভাবে অবহেলা সহ্য করে যাবেন? আপনি এত কিছু কিভাবে জানেন? সেটা আপনার জানতে হবে না। আমি শুধু আপনাকে একবার দেখতে চাই। আপনি জোর গলায় বলছেন যে আজ আমি এসবের মালিক। ততটা বেয়াদব আমি নই। এখানে বেয়াদবের কি দেখলেন? আমার বাবা মা কোনোদিন অহংকার করতে আমাকে শিখায় নাই। এটা অহংকার না, নিজের অধিকার। দয়া করে এসব বাদ দিন, আমার আর ভালো লাগছে না। ওকে, আপনি পড়েন, আমি পরে আবার আসবো। ওকে, গুড নাইট। গুড নাইট। আমি আবার পড়তে লাগলাম। পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছে, তাই পড়া বন্ধ করে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। গুড মর্নিং। গুড মর্নিং। রাতে ঘুম কেমন হলো? এই তো ভালো। তারপর সবাই একসাথে বসে নাস্তা করে নিলাম। আমি চলে আসলাম কলেজে। ক্যাম্পাসে আমি আর তানভীর বসে বসে গল্প করছি। প্রতিদিনকার মতো আজও ইরা রবির বাইকে করে চলে আসলো। চল ক্লাসে যাই, নইলে ওরা আবার তোকে নিয়ে মজা করবে। চলো। যেই ক্লাসে আসতে যাব তখনই ইরা ডাক দিল। না দোস্ত, তুই আজকে যাবি না। আমি তানভীরের কথা মতো আবার ক্লাসের দিকে হাঁটা দিলাম। ওকে যা, তুই ভালো করেই জানিস যে আমি কি করতে পারি। আমি এইবার তানভীরের সাথে চলা থামিয়ে ওদের কাছে গেলাম। বলুন। এই তো লক্ষ্মী ছেলের মতো চলে এসেছে। আমাকে এত অপমান করার পরও কি আপনাদের স্বাদ মেটেনি? তোকে আবার অপমান করলাম কই? বাহ, ভুলে গেলেন? আপনিও তো ক্লাসের টপার, তাহলে আপনার ব্রেইন এত দুর্বল কেন? তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। শোন, তোকে যেই কারণে ডাকা, তুই প্রতিদিন আমাদের জুতা মুছে দিবি, এটাই তোর কাজ। না, আমি পারবো না। পারবি না মানে? তুই পারবি, সাথে তোর বাপও পারবে। রবি আমাকে মেরেছে, এটার কোনো কষ্ট আমি পাই নাই, কিন্তু ও আমার বাবার নাম নিয়ে কথা বলেছে, তাই আমি ওকে ছাড়বো না। রাগী চোখে ওদের দিকে তাকিয়ে ওদের জুতা পরিষ্কার করে দিলাম। প্রতিদিনকার মতো আজও কলেজের সব ছেলে মেয়েরা আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছিল। সব মুখ বুজে সহ্য করে নিলাম, কারণ আমি এর ফল ওদের দেখিয়ে দিব। তানবীরের সাথে ক্লাসে চলে আসলাম। দুজনে পাশাপাশি বসলাম। স্যার এসে ক্লাস করাতে লাগলো। কলেজ ছুটির পর ইরা আমার সাথে আর খারাপ কিছু করে নাই, তাই খুশি মনে বাড়ি চলে আসলাম। খাবার খেয়ে দিলাম এক ঘুম। বিকেলে ঘুমের মাঝে অনুভব করলাম যে কেউ একজন আমাকে ঠেলছে। চোখ মেলে তাকিয়ে দেখি রিয়া। কি হয়েছে? আপনার ডাকছেন কেন? আপনি না আমাদের গ্রাম ঘুরিয়ে দেখাবেন? ও সরি, ভুলেই গেছি। দ্রুত উঠে রেডি হয়ে নিলাম। রিয়াও খুব সুন্দর করে সেজেছে। ইরা কি যাবে না? যাবে, রেডি হচ্ছে। আমরা তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম একটা নীলপরি আমার সামনে আসছে। বাহ, আজকে ইরাকে খুব সুন্দর লাগছে। চোখ যেন ফিরাতে পারছি না। ওকে দেখলে মনেই হবে না যে ও এত অহংকারী। কি হলো, যাবেন না? চলো। আমি রিয়া আর ইরাকে নিয়ে বেরিয়ে পড়লাম গ্রাম ঘোরার উদ্দেশ্যে। আমি বারবার ইরার দিকে তাকাচ্ছি আর চোখ যেন সরতেই চায় না, তবুও বারবার আর চোখে ওর দিকে তাকাচ্ছি। ইরা রিয়াকে গ্রাম দেখাতে ব্যস্ত আর আমি ইরাকে দেখাতে ব্যস্ত। ধুর, আমি কাকে দেখছি? ওকে দেখে আমার লাভ নাই, ও তো রবিকে ভালোবাসে। আর আমি কি না কি ভাবছি। দেখতে দেখতে আমরা একটা লোকালয়ে প্রবেশ করে ফেললাম। সেইখানে অনেক বস্তি আর কুকুর বসবাস করে। দেখেই মনে হয় আমরা তিনজন হাঁটছি। ইরা আর রিয়া গল্প করে যাচ্ছে। হঠাৎ দেখলাম একটা কুকুর ইরার দিকে তেড়ে আসছে। ইরা আবার কুকুরকে খুব ভয় পায়। ইরা কুকুরের হাত থেকে বাঁচার জন্য হঠাৎ আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ কুকুরটাকে সরিয়ে দাও প্লিজ। আমি ইরার ব্যবহার আর কাছ থেকে হা হয়ে গেলাম। ও এমনভাবে জড়িয়ে ধরলো যেটা স্বাভাবিক মানুষ দেখলে কি না কি ভাববে। আমি কুকুরটাকে তাড়িয়ে দিলাম। রিয়া ইরার কাণ্ড থেকে হাসতে হাসতে লুটিয়ে পড়ল।
ইরা আমাকে ছেড়ে দিল। দেখি ইরা লজ্জায় লাল হয়ে গেছে। আমিও খুব লজ্জা পেলাম। দেখলাম কয়েকজন মুরব্বী আমাদের দিকে আসছে। এসেই তারা আমাদের পরিচয় নিল। আমি বলেছি যে ইরা আর আমি কাজিন, কিন্তু তারা ওই ঘটনা দেখার পর বিশ্বাস করতে চাইছে না। লোকগুলো আমাদেরকে আরও অনেক লোকের মাঝে নিয়ে গেল। তারা সবাই সিদ্ধান্ত নিল যে আমাদের বিয়ে দিয়ে দিবেন। এই কথা শোনার পর আমি আর ইরা কেউই নিজেকে স্থির করে রাখতে পারলাম না। আমরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সব ছেঁড়া চুলে খোপা বাঁধার মতো হয়ে গেল। তারা আমাদের কোনো কথা না শুনেই আমাদের বিয়ে দিয়ে দিল। ইরা হন হন করে বাড়ি চলে আসলো, আর আমি আর রিয়া পরে আসলাম। জানি না আজ বাড়িতে যে কি হবে। ইরা প্রচণ্ড রেগে আছে। ভয়ে ভয়ে আমি বাসায় ঢুকলাম, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে বাসায় কোনো শব্দ শুনতে পেলাম না। সবাই সবার মতো ব্যস্ত। আমিও আমার রুমে চলে আসলাম আর ওই ঘটনার কথা ভাবছি। এইভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? আজ ওর ভুলের জন্য 3টা জীবন নষ্ট হয়ে গেল। রাতে আমি একটা বই নিয়ে পড়তে লাগলাম, কিন্তু কিছুতেই পড়ায় মন বসছে না। এমন সময় রিয়া আসলো। পড়ায় মন বসছে না? আপনি কি করে জানলেন? ওই ঘটনার পর পড়াতে মন না বসাটাই স্বাভাবিক। ইরা জড়িয়ে না ধরলেই তো পারতো। দোষ তো ইরার ছিল, এভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? আঙ্কেল এসেছে? মাত্র আসলো। রিয়া একটু পর এসো, আমি একটু পড়ে নেই। ওকে। রিয়া চলে গেল। আচ্ছা, আমি কি ইরার কাছ থেকে মাপ চেয়ে নিব? কেন চাইবো? দোষ তো আমার না। দূর, যা হওয়ার হবে, আগে মাপ তো চাই। এক পা করে বাড়ালাম ইরার রুমের দিকে। দরজা দেখি খোলাই আছে। আসতে পারি? দেখি ইরা মন খারাপ করে শুয়ে আছে। আমাকে দেখে ওর খারাপ লাগাটা রাগে পরিণত হলো। তুই এখানে কেন এসেছিস? দেখো ইরা, আজ যা হয়েছে তার জন্য আমি সরি। বাবা, চমৎকার। এত বড় মহৎ কাজ করে এখন সরি বলা হচ্ছে? আমার তো কোনো দোষ ছিল না, সব দোষ তোমার ছিল। ইরা আমাকে 2টা থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। দোষ তোর ছিল বেশি। তুই আমার চোখের সামনে থেকে যা। আমি কিছু না বলে ভেজা চোখ নিয়ে এরা রুম থেকে বেরিয়ে পড়লাম। রাতে সবাই একসাথে খাবার খাচ্ছি, কিন্তু কারো মুখে কোনো শব্দ নাই। চুপচাপ খাবার খেয়ে উঠে গেলাম। ইরাও চুপচাপ খাবার খাচ্ছে। আর আজ বেশি পড়লাম না, রুমে এসে শুয়ে পড়লাম। খুব ক্লান্ত লাগছে আজকে, তাই দিলাম এক ঘুম। পরের দিন ঘুম থেকে উঠে আমি কলেজে চলে গেলাম। ক্যাম্পাসে আমি আর তানভীর বসে আছি। কিরে, মন খারাপ নাকি? অনেক। কেন? শোনো তাহলে, সব বলে দিলাম তানভীরকে। বলিস, এখন কি করবি? সেটাই তো চিন্তা। ইরার সামনে যাওয়া আমার মনে হয় ঠিক হবে না। বাসায় কেউ জানে? না, কেউ জানে না। এরা মনে হয় তোকে মেনে নিবে না। সেটা আমি ভালো করেই জানি। এইসব নিয়ে আর ভাবিস না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজও ইরা রবির বাইকের পিছনে করে আসলো, কিন্তু তার মুখে হাসির ছাপ নেই। তানভীর, চলো এখান থেকে। চল। আমরা যেই ক্লাসে যাব ঠিক তখনই রবি আমাকে ডাক দিল। আমি রবির কাছে গেলাম। কিরে, তোরে কাল কি বললাম? আমি কিছু বলতে যাব ঠিক তখনই ইরা বলে উঠল, ওকে যেতে দাও রবি। কেন? বললাম তো যেতে দিতে। আচ্ছা, তোমার কি হয়েছে? সেই কখন থেকে চুপচাপ বসে আছো? না, আমার কিছুই হয় নাই। এই, তুই ক্লাসে যা। আমিও সেখান থেকে চলে আসলাম। কলেজ ছুটির পর যখন একা একা আসছিলাম, তখন কেউ একজন পিছন থেকে আমাকে ডাক দেয়। আমি তাকিয়ে দেখি একটা ছেলে আমাকে ডাকছে। আমি সেই দিকে না তাকিয়ে চুপচাপ হেঁটে যেতে লাগলাম। কিছুক্ষণ পর ছেলেটা আমার সামনে আসলো। তোকে না আমি ডেকেছি? শুনতে পাই নাই? যখন বাস পড়বে পিঠে তখন ঠিকই শুনতে পাবে। এইভাবে কয়েকটা ছেলে আমার সামনে এসে আমাকে ঘিরে দাঁড়ালো। পথ আটকে রেখেছেন কেন? তোর ইরা ভাবিকে বিয়ে করার খুব শখ, তাই না? কি যাতা বলছেন? কাল তুই ইরা ভাবিকে বিয়ে করে ভুল করেছিস, এখন তোর শাস্তি পেতে হবে। এই বলে ছেলেগুলো আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করলো। কেউ জানি আমার মাথায় অনেক জোরে একটা বাড়ি দেয়। এতে মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। সবকিছু অন্ধকার মনে হতে লাগলো। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ি। জ্ঞান ফিরে দেখি আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আমার পাশে আঙ্কেল বসে আছে। আমার জ্ঞান ফিরা দেখে তিনি নিজেকে স্থির করে রাখতে পারলেন না, কেঁদে দিলেন তিনি। আরে আঙ্কেল, আপনি কাঁদছেন কেন? আগে বল, তোকে এইভাবে কে মেরেছে? কি করে বলবো, আমি তো তাদের কাউকে চিনি না। তা ওরা তোর উপর হঠাৎ হামলা করলো কেন? সেটার উত্তরও আমার কাছে জানা নেই। আচ্ছা, তুই রেস্ট নে। ডাক্তার বলেছে যে তোকে 2 দিন পর রিলিজ দেওয়া হবে। ওকে। আমি চুপচাপ শুয়ে আছি আর ভাবছি ইরা আমার সাথে এমনটা কিভাবে করতে পারলো। দোষটা কি আমার একারই ছিল? ওর কোনো দোষ ছিল না। আজ ও আমার এই অবস্থা করেছে। একদিন আমি ওকে তিলে তিলে কষ্ট দিব, তখনও বুঝবে যে অবহেলা কি জিনিস। আর আমি আঙ্কেলকে কিভাবে বলি
যে ইরা আমাকে মার খাইয়েছে। আজ আমার এই অবস্থার জন্য ইরা দায়ী। এইভাবে 2 দিন আমাকে হাসপাতালে চিকিৎসা করা হলো, আজ আমাকে রিলিজ করে দিল। আঙ্কেল আমাকে ধরে বাসায় নিয়ে আসলো। আঙ্কেল আর রিয়া ছাড়া কেউই আমাকে দেখতে চায় নাই। আঙ্কেল আমাকে রুমে খাটের উপর শুয়ে দিল। এখান থেকে নড়বি না, এইখানে শুয়ে থাক। ওকে। আঙ্কেল চলে যাবার সাথে সাথে রিয়া আমার রুমে আসলো। এখন কেমন বোধ করছেন? এই তো ভালো। আপনার এই অবস্থা কে করলো? সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু আমি পারবো। এ কি, রিয়া কোথায় থেকে জানলো যে ইরা আমার এই অবস্থা করেছে? তাহলে বলুন কে করেছে? ইরা করেছে? আরে ধুর, আপনি পাগল নাকি? ও করতে যাবে কেন? ও যখন আপনাকে মারার পর ওই লোকগুলোর সাথে কথা বলছিল তখন আমি শুনেছি। আপনি দয়া করে কাউকে বলবেন না। না, আমি সব আঙ্কেলকে বলবো। ওর উচিত শিক্ষা পাওয়া উচিত। আপনাকে আমার কসম দিলাম, যদি বলেন তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। কি বললেন আপনি? আপনি ইরার মতো বেঈমান মেয়েকে বাঁচাতে চান? সে একদিন ঠিকই তার ভুল বুঝতে পারবে, তাই আমি চাই না আঙ্কেলকে এসব শুনে ইরার প্রতি ঘৃণা জন্মাক। নিজের জন্য কি কোনো মায়া নেই আপনার? হঠাৎ এই প্রশ্ন? ইরা যে আপনাকে পরবর্তীতে আঘাত করবে না সেটার মানে কি? সেটাও না হয় সহ্য করে নিব। সত্যি করে একটা কথা বলবেন? বলেন। আপনি কি ইরাকে ভালোবাসেন? ধুর, কি প্রশ্ন করছেন? দেখুন, সত্যি করে বলেন, আপনি কি ইরাকে ভালোবাসেন? হুম। ইরা কি আপনাকে মেনে নিবে? সেটা হয়তো ভাগ্যের পরিহাস। আপনি কি পারবেন ইরাকে আপনার ভালোবাসায় পরিচয় দিয়ে স্ত্রী হিসাবে কাছে টেনে নিতে? হয়তো একদিন সফল হব। চেষ্টা করতে সমস্যা কি? আমি চাই যে আপনি ইরাকে নিজের করে পান। এভাবে চলতে থাকলে ইরা আপনাকে আরো দূরে ঠেলে দেবে। তাহলে আমাকে কি করতে হবে? আপনি নিজের অধিকারটা বুঝে নেন, তাহলেই হবে। ওকে, কিন্তু আঙ্কেল? আঙ্কেলকে ব্যবস্থা করা যাবে, আপনি আপনার কাজে লেগে যাবেন। হুম। তাহলে আমি যাই, আবার পরে দেখতে আসবো। ওকে। রিয়া চলে গেলে আমি ঘুমে তলিয়ে যাই। ঘুম থেকে অনুভব করলাম কেউ একজন আমার নাকের কাছে হাত ধরেছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি ইরা। আপনি হঠাৎ আমার রুমে? আপনাকে দেখতে এলাম, বেঁচে আছেন নাকি মরে গেছেন? আমি আপনার কি ক্ষতি করলাম যে আপনি আমার আজ এই অবস্থা করলেন? তুই আমাকে বিয়ে করলি কেন? আমি তো আর ইচ্ছে করে করি নাই, আমাদের জোর করা হয়েছে। তুই সেখান থেকে পালাস নাই কেন? পালালে আজ এখানেও থাকতে পারতাম না। মরে গেলেই তো পারতি। এত অবহেলা আমার জন্য? শোন, তোকে যেই কথা বলার জন্য এসেছি, তুই কাল কলেজে যাবি না। তোর সাথে বাসায় কাজ আছে। কি কাজ? সেটা কাল দেখবি। যদি কলেজে যাস তাহলে এই দুনিয়ার আলো তোর জন্য হারাম হয়ে যাবে। ওকে, যাব না। গুড। এই বলে ইরা চলে গেল। হঠাৎ ইরার সাথে আমার কি কাজ যে আমাকে থাকতে বলছে? নাকি নতুন কোনো চালর? দূর, সেটা কাল দেখা যাবে। বিকেলে বাসায় একটু হাঁটাহাঁটি করলাম। ভালো করে হাঁটতে পারি না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। রাতে সবার সাথে একসাথে বসে খাবার খেলাম। এসে শুয়ে শুয়ে একটা বই পড়তে লাগলাম। কখন যে চোখ লেগে এসেছে তা আমি বুঝতেই পারি নাই। সকালে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেলাম। আঙ্কেল অফিসে চলে গেল। আমি ইরার কথা মতো বাসায় রয়ে গেলাম। ইরাও কলেজে গেল না, আমাকে যেতে দিল না। আমি বাসায় শুয়ে শুয়ে মোবাইল টিপছি। হঠাৎ ইরা আমার রুমে প্রবেশ করে কোনো কথা না বলে আমার কলার চেপে ধরে সবার সামনে নিয়ে যায়। কি হলো, আমাকে এইভাবে টেনে আনলেন কেন? ইরা আমার কোনো কথার জবাব না দিয়ে হঠাৎ আন্টির সামনে এসে আন্টি আমার গালে 2টা থাপ্পড় মারলো। আমি সাথে সাথে হাঁ করে দাঁড়িয়ে রইলাম। আন্টি, আপনি আমাকে মারলেন, আমার অপরাধ কি ছিল? তোর সাহস কি করে হয় ইরাকে বিয়ে করার? আপনি সম্পূর্ণ ঘটনা শুনেছেন? আমার কিছু শোনা লাগবে না। তুই কোন সাহসে ইরার দিকে হাত বাড়িয়েছিস? আন্টি, আপনি আমাকে একবার বিশ্বাস করুন, এতে আমার একার দোষ নেই। জি মামি, এখানে ইমন ভাইয়ার একার দোষ নেই, দোষ বেশি হলো ইরার। রিয়া, তুমি চুপ থাকো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। প্লিজ আমার কথা একবার বিশ্বাস করে দেখুন। এখন আমার মেয়েকে বিয়ে করবি কি? তুই ওর এত বড় সর্বনাশ কেন করলি? আমি করতে চাই নাই, সবটাই পরিস্থিতির শিকার। তুই আমার মেয়ের যে কলঙ্ক দিয়েছিস সেটা উঠবে একটা কাজ করলে, আর সেটা হলো তোকে বাড়ি ছেড়ে যেতে হবে। আন্টির কথা শুনে আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার কপালে কি এতই খারাপ যে নিজের বাড়িতে নিজের ঠাঁই হয় না? এই কথা শুনে চোখ দিয়ে পানি পড়ে গেল। মামি, আপনি এগুলো কি বলছেন? ও অসুস্থ, তার মধ্যে কই যাবে? যেখানে যাওয়ার যাক, আমাদের চোখের সামনে যাতে না আসুক। ওকে, আমি চলে যাব। নিজের বাড়ি রেখে কই যাবেন আপনি? 2 চোখ যেই দিকে যাই সেই দিকে যাব। আমি গেলে যদি ইরার ভালো হয় তাহলে আমি চলে যাব। তাহলে এক্ষুনি বের হয়ে যা। আঙ্কেল আসুক, তারপর সবাইকে বিদায় করে চলে যাব। বাবা আসলে তোকে কখনোই বের করতে পারবো না। আজ এই জন্য কি আমাকে কলেজে যেতে দিলেন না? হিসেব বাকি ছিল, মিটিয়ে নিয়েছি। তুই এখন বের হয়ে বাড়ি থেকে। বাহ মামি বাহ, সবাই বলতো আপনারা নাকি অনেক উদার মনের মানুষ, তাহলে এটাই কি সেই উদারতা?
কি বলতে চাও তুমি? গ্রামে আপনাদের কত প্রশংসা শুনি, কিন্তু সেই সাদা মুখোশের আড়ালে যে কয়েকটা কালো মুখ আছে সেটা আমি আজ জানতে পেরেছি। রিয়া, তুমি কি বলতে চাও? আমি কিছুই বলতে চাই না। আমি শুধু বলতে চাই, আর যে ক্ষমতার প্রভাবে আপনি ইমন ভাইকে তাড়িয়ে দিচ্ছেন, সেই ক্ষমতা কি ইমন ভাইয়ের আপনার নেই? রিয়া, তুমি সামান্য অপরিচিত ছেলের জন্য নিজের মামিকে অপমান করছো। সত্যি বললে যদি অপমান বোধ করে তাহলে আমি সরি। প্লিজ বন্ধ করুন আপনাদের ঝগড়া। আমি চলে গেলে যদি আপনারা ভালো থাকেন তাহলে আমি এখনই চলে যাচ্ছি। না ভাইয়া, আপনি কোথাও যাবেন না, আপনি নিজের বাড়িতেই থাকবেন। সেই ভাগ্য আমার নেই। আচ্ছা, আমি আমার ব্যাগ গুছিয়ে আনছি। এই বলে আমি আমার রুমে চলে আসলাম ব্যাগ গোছানোর জন্য। খুশি হয়েছেন আপনারা? ভাইয়া চলে যাচ্ছে। তোর এত মাথা ব্যথা কিসের ইমনের জন্য? শুধু ইমন ভাই নয়, বরং অন্য কেউ থাকলে আমি এই কাজ করতাম। ওকে, সবাই সবার রুমে যাও, একটু পর আপদ বিদায় হবে। যদি আজ ইমন ভাইয়া বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে সেই সাথে আমিও বেরিয়ে যাব। থাকবো না তোমাদের মতো কালসাপের সাথে। ইমনে যাওয়ার সাথে তোমার যাওয়ার সম্পর্ক কি? যেই বাড়িতে মালিকের জায়গা হয় না সেইখানে আমার থাকা বেমানান। ওই বদমাসটা আমার মাথায় ভূত চাপিয়ে দিয়েছে। আঙ্কেল আজ আপনাদের মাথার ভূত চাপাবে। মানেটা একটু পর টের বাবা। এইদিকে আমি ব্যাগ গুছিয়ে সবার সামনে আসলাম। আপনাদের অনেক কষ্ট দিয়েছি। আপনাদের চলার পথে হয়তো বাধা হয়ে আমি দাঁড়িয়েছি, তাই আমি চাই না আপনারা আমার জন্য কষ্ট ভোগ করেন। তাই আমি চলে যাচ্ছি। আপনি যাবেন কই? থাকবেন কোথায়? সেটা না হয় আল্লাহ ঠিক করে দিবে। না প্লিজ, আপনি যাবেন না। না, আমাকে যেতে হবে। তাহলে আপনি দাঁড়ান, আমি চলে যাব এই বাড়ি থেকে। কেউ যাবে না এই বাড়ি থেকে। কথা শুনে তাকিয়ে দেখি দরজায় আঙ্কেল দাঁড়িয়ে আছে। সবাই তাকে দেখে অবাক হয়ে গেছে। কেউ হয়তো আশা করেনি যে উনি অবেলায় আসবেন। তুমি এখানে? আমাকে দেখে খুব অবাক হচ্ছ তাই না? বাবা, তুমি তো এই সময় আসো না, তাহলে আজকে? ভেবেছিলি আজকে আমাকে অফিসে পাঠিয়ে তোরা ইমনকে বাড়ি থেকে বের করে দিবি, তাই না? তুমি জানো ও কি করেছে? আমি সব জানি। কাল রিয়া আর ইমন কথা বলার সময় আমি শুনেছি। তারপরও ওকে কিছু বলবা না? দোষ তো ওর না, তোরও ছিল এরা। আমার দোষ মানে? তোর দোষ সব। তুই যদি ইমনকে জড়িয়ে না ধরতি তাহলে আজ এইসব হতো না। এখন তুমি কি বলতে চাও? দেখ মা, বিয়ে জীবনে একবারই হয়, তাই আমি চাই তুই ইমনকে গ্রহণ করে নে। না, আমার এই প্রাণ থাকতে আমি তাকে কোনোদিন মেনে নেব না। যখন আমার চাকরি ছিল না তখন ওর বাবা ও মায়ের একটা সোনার চেইন আমাকে দিয়েছিল যাতে আমি ভালো কিছু করতে পারি। মনে হয় না আমি ওদের ঋণ কখনো শোধ করতে পারবো। বাহ, তাহলে কি তুমি ওর বাবার সাথে লেনাদেনার জন্য আমাকে কুরবানি দিচ্ছ? বাহ, তুই হুবহু তোর মায়ের মতো অকৃতজ্ঞ হয়েছিস। তুমি তো জানো যে ওর বাবা মা আমাদের জন্য কি কি করেছে। তোর ইমনকে মেনে নিতে সমস্যা কোথায়? বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? ওর মতো ছেলেকে আমি কোনোদিন মেনে নিতে পারবো না। যদি ওর বাড়িতে থাকতে পারিস, খেতে পারিস, তাহলে ওকে গ্রহণ করতে সমস্যা কি? আমি মরে গেলে ওকে গ্রহণ করব না। একদিন তুই ইমনের জন্য আফসোস করবি, সেই দিনের জন্য অপেক্ষায় থাক। হাউ ফানি! ওর জন্য আফসোস করব আমি? নিজের বাড়িতে থেকে বেচারা অনেক কষ্ট সহ্য করছে। আর না, আমি এর একটা ভেদ করব। কি করবা তুমি? আমি নিজে ইমনকে বাড়ি থেকে বের করে দিব যাতে তোদের বিষে ও বিষাক্ত না হয়। আমরা তো এটাই করতে চেয়েছিলাম। তাড়াতাড়ি বের করো। মামা, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? আমি ঠিক বলেছি। ইমন আজকে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি তো সেটাই চাই। এইখানে থাকলে যদি তোমাদের কষ্ট হয় তাই আমি চলে যাচ্ছি। তারপর সবাইকে বিদায় দিলাম। আঙ্কেলকে বিদায় দেওয়ার সময় দেখলাম ওনার চোখে পানি। চোখের পানি মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এইদিকে খুশি হয়েছিস তোরা এবার? আজ আমি একটা কথা স্পষ্ট বলতে চাই। কি কথা? আজ থেকে বাড়িতে কোনো ড্রাইভারের কাজে লোক থাকবে না। সবাই সবার নিজের কাজ করবে। কাজের লোক ছাড়া এত বড় সংসার চলবে কি করে? সেটা আমার দেখার বিষয় না। আমি বলেছি তাই এটাই ফাইনাল। আর যদি কোনোদিন বাড়িতে কোনোদিন কাজের লোক থাকে তাহলে আমি তোমাদেরকেও অস্বীকার করতে পিছপা হব না। এই বলে আঙ্কেল বাড়ি থেকে বেরিয়ে পড়লো। অন্যদিকে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, যেই বাড়িতে আমার জন্ম, যেই বাড়িতে আমার বাবা মায়ের স্মৃতি, আজ আমার সেই বাড়িতে ঠাঁই হলো না। কি পোড়া কপাল আমার। বারবার চোখ দুইটা ঝাপসা হয়ে আসছে। রুমাল দিয়ে চোখের পানি মুছতে মুছতে রুমালটাও ভিজিয়ে ফেললাম। শেষ পর্যন্ত আঙ্কেলও আমাকে বের করে দিল। আঙ্কেল তো একমাত্র আমাকে বুঝতো, তাহলে তিনি কেন আজ আমার পক্ষ নিয়েও বিপরীত হয়ে গেল? হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। তাই একটা গাছের নিচে বসলাম আর ভাবছি, এখন কোথায় যাব, কি করব? আমি কি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারবো না? আমি কি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো না?
বাবা মায়ের ছবিটা বের করলাম। মাগো, আজ আমি অনেক খুশি, কারণ আজ নিজের বাড়ি থেকে নিজেকে বের করে দিয়েছি। তোমাদের স্বপ্ন হয়তো আমি বাস্তবায়ন করতে পারবো না, তোমরা আমাকে মাফ করে দিও। আমার তো কোনো দোষ ছিল না, তাহলে আজ আমাকে বিধাতা এত বড় শাস্তি দিল কেন? যেই বাড়িতে আছে তোমাদের অতীতের স্মৃতি, আজ সেই বাড়িতে আমার ঠাঁই নেই। তোমরা আমাকে মাফ করে দিও। ছেলে হিসেবে তোমাদের কথা রাখতে পারলাম না, মাফ করে দিও, মাফ করে দিও। এইগুলো বলছি আর কান্না করে যাচ্ছি। হঠাৎ কেউ আমার চোখের পানি মুছে দিল। আমি তাকিয়ে দেখি আঙ্কেল। আরে আঙ্কেল, আপনি? তোর খুব কষ্ট হচ্ছে তাই না? না না, কিসের কষ্ট? তুই তোর বাবা মায়ের কাছে বুঝি আমার নামে বিচার দিয়েছিস? মা, না না, তা করতে যাব কেন? তোর সাথে যা হয়েছে তার জন্য আমি মাপ চাই। প্লিজ তুই আমাকে মাফ করে দে। বাবা কি কখনো ছেলের কাছে মাপ চায়? আমি জানি বাসায় আমি না থাকলে তোর উপর অনেক অত্যাচার হয়। জানিস আমার কোনো সম্পত্তি নেই, বাড়িটা তোর, আবার অফিসটাও তোর, আবার সমস্ত ফ্ল্যাট তোর বাবার টাকায় কেনা। আপনি এভাবে বলছেন কেন? আমার যা যা আছে সবই তো আপনার। হয়েছে, এখন চল আমার সাথে। কই যাব? বাসায় চল। না আঙ্কেল, আমি ফিরে গিয়ে ওদের আর কষ্ট দিতে পারবো না। আরে গাধা, সেই বাসায় না, আরেকটা বাসা। আরেক বাসা মানে? আগে চল, তারপর দেখতে পারবি। আমিও বাধ্য ছেলের মতো আঙ্কেলের সাথে যেতে লাগলাম। তিনি আমাকে একটা ফ্ল্যাটে নিয়ে গেলেন। আজ থেকে তুই এইখানে থাকবি। আমি চাই না ওরা তোর উপর আবার অত্যাচার করুক, তাই তোকে এখানে নিয়ে এসেছি। এটা আবার কার ফ্ল্যাট? এটা কয়দিন আগে তোর বাবার টাকায় কিনেছিলাম। এক কথায় বলতে গেলে তোর ফ্ল্যাট। আমার কিছু নাই, সব আপনার। তুই কাল থেকে আবার কলেজ যাবি, কিন্তু ইরার সাথে কোনো কথা বলবি না। ওকে। তোর যা যা লাগে সব পাঠিয়ে দিব। আঙ্কেল, আমার একটা কিছু চাওয়ার ছিল। এইভাবে বলছিস কেন? তোর যা লাগে তুই তাই নিস। আঙ্কেল, আমার কয়েকটা গাড়ি আর গার্ড লাগবে। ওকে, আজই পাঠিয়ে দিব। আর খাবারের চিন্তা করবি না, আমি সব পাঠিয়ে দিব। যতই হোক তুই তো আমার বস। ধুর, কি যে বলেন! আমি আপনার ছেলে, বস টস আমি হতে পারবো না। এখন হবি না, বাট পরে তো হবি। আচ্ছা, তখন দেখা যাবে। আচ্ছা আমি যাই। আর এই নে ক্রেডিট কার্ড, তোর যত টাকা লাগে খরচ করবি। ওকে। আঙ্কেল চলে যাওয়ার পর এক কোণে চুপচাপ বসে রইলাম। যাক, নিজের মাথা গোজার মতো অন্তত একটা ঠাঁই তো হলো। আমি একটা রুম কিছুটা পরিষ্কার করে ঘুমিয়ে পড়লাম। মোবাইলের আওয়াজে ঘুম ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখি রিয়া কল দিচ্ছে। রিয়া বলেন। ভাইয়া আপনি ফিরে আসেন প্লিজ, হ্যাঁ একা একা ভালো লাগছে না। তা কি করে হয়? আমি তো অনেক দূরে চলে এসেছি। ভাইয়া আপনাকে ছাড়া কিছুই ভালো লাগছে না, যেন সময় যাচ্ছে না। যখন আমার কথা মনে পড়বে তখন আমাকে কল দিয়েন। তা এখন কি করছেন? একটা নতুন বাসায় এসেছি, সেটা দেখতে লাগলাম চারপাশ। তা কার বাসায় উঠেছেন? সেটা না হয় পরে বলবো। আমি কাল ইরার সাথে ওর কলেজে যাব, আপনি প্লিজ আইসেন। ওকে, দেখি। আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। ওকে। আচ্ছা বাই, পরে কল দিব। ওকে বাই। কল কেটে দিলাম। দরজায় কে জানি নক করলো। দরজা খুলে দেখি একটা লোক, তার হাতে খাবার। কি চাই এইখানে? আপনি কি ইমন স্যার? কেন? আপনার জন্য বস খাবারগুলো পাঠিয়েছে। ওকে, দাও। খাবারটা নিয়ে ভিতরে চলে আসলাম। খাবার খেয়ে সবকিছু গুছিয়ে রাখলাম। বাবা মায়ের ছবিটা আমার রুমের দেওয়ালে বড় করে টাঙিয়ে দিলাম। একটু পড়তে বসলাম। পড়া শেষ করতে করতে বিকেল হয়ে গেছে। পড়া থেকে উঠে ছাদে গিয়ে পায়চারি করছি আর ভাবছি, না, আজ থেকে নিজের অধিকার নিজে বুঝে নিব। নিজের বাড়ি থেকে আমি কেন বের হব? বের হবে তো এরা। আজ থেকে আমিও বিলাসবহুলভাবে জীবনযাপন শুরু করব। ইরার কথা খুব মনে পড়ছে। যতই কিছু হোক, আমি তোকে ভালোবাসি, আর ও তো আমার বউ। জানি না ও আমাকে কোনোদিন মেনে নিবে কিনা, কিন্তু আমি যে তাকে অনেক ভালোবাসি, হয়তো সেটার প্রকাশ করা হলো না। সব ভাবনার ছেদ ঘটিয়ে হঠাৎ রিয়া কল দিল। রিয়া বলেন। ভাইয়া দুপুরে খেয়েছেন? খেয়েছি। আপনি? আমিও খেয়েছি। জানেন ভাইয়া আপনি যাওয়ার পর কি হয়েছে? কি হয়েছে? মামা বাড়ির সকল কাজের লোক আর ড্রাইভারকে বিদায় করে দিয়েছে। কেন? মামা বলেছে সব কাজ ওদের নিজের হাতে করতে। ওকে, আমি আঙ্কেলের সাথে কথা বলবো। খবরদার, আপনি কোনো কথা বলবেন না। কেন? ওদের এটাই প্রাপ্য ছিল। তাই বলে কি ওদের এইভাবে কষ্ট দিয়ে লাভ নেই তো? ওরা এইবার বুঝবে যে একটা মানুষকে কষ্ট দিলে সে কষ্টটা কতটা পায়। ওকে, আচ্ছা আমি পরে কথা বলছি। বাই। মাত্র ফোন দিলাম আর এখন আবার কেটে দিবেন? একটু কাজ আছে। ওকে বাই। কল কেটে দিলাম। আঙ্কেল এর মধ্যে কয়েকটা গাড়ি আর গার্ড পাঠিয়েছেন। গাড়িগুলোকে পার্কিং করলাম আর গার্ডদের
সাথে কথা বললাম কিছুক্ষণ। রাতে খাবার খেয়ে কিছুক্ষণ বই পড়লাম। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেলাম তার কোনো খবর নাই। সকালে উঠে ফ্রেশ হয়ে আঙ্কেলের পাঠানো খাবার খেয়ে নিলাম। কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। রুম থেকে বেরিয়ে দেখি আমার গার্ডগুলা সব বাহিরে দাঁড়িয়ে আছে। আমি 3টা গাড়ি নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সামনের গাড়িতে গার্ড আছে, পিছনের গাড়িতে গার্ড আছে, আর মাঝখানে আমার গাড়ি। কিছুক্ষণ পর আমি কলেজের গেট দিয়ে ঢুকলাম। সবাই গাড়িগুলোর দিকে হা করে তাকিয়ে আছে। সেই সাথে দেখলাম ইরা, রবি ও তার ফ্রেন্ড, আর সাথে রিয়াও রয়েছে। আমার গার্ডরা এসে আমার গাড়ির দরজাটা খুলে দিল, আর আমি গাড়ি থেকে বের হতে দেখে সবাই খুব অবাক হলো। সবচেয়ে বেশি অবাক হলো ইরা, রবি আর রিয়া। তারা হয়তো কোনোদিন ভাবতেই পারেনি যে আমাকে এমন রূপে দেখবে। আমার ফ্রেন্ড তানবীরও হা করে আমার দিকে তাকিয়ে আছে। অনেকে আমার সাথে কথা বলতে আসছিল, কিন্তু গার্ডরা তাদের আসতে দেয়নি। আমি একটা গার্ডকে ইশারা করলাম রিয়াকে ডাকার জন্য, আর আমি চলে আসলাম তানভীরের কাছে। কিরে শালা, আজকে হঠাৎ এই রূপ? কেন, এই রূপ কি আমার অযোগ্য? আরে না না, সেটা না। আগে তো কখনো এরকম ছিলি না, হঠাৎ আজকে, তাই বললাম আর কি। এটার কারণ আছে, সব বলবো তোকে। ভাইয়া কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আপনাকে এমন দেখে সত্যিই খুব ভালো লাগছে। তা হঠাৎ এই পরিবর্তন? তাহলে শোনেন। তারপর সব বললাম রিয়াকে। এতদিনে কাজের কাজ করেছেন, এই কথা যাতে ওরা জানতে না পারে। ওকে জানবো না, ওরা আপনাকে নিয়ে অনেক আলাপ আলোচনা করছে। করতে দাও, আরো কত কি দেখবে আমার। আজ একজনকে উচিত শিক্ষা দিব। কাকে দিবি? সেটা না হয় পরে দেখবি, এখন ক্লাসে চল। রিয়া, তুমি ইরার কাছে যাও আর আমার ব্যাপারে কিছু বলো না। ওকে, বলবো না। আমি আর তানভীর ক্লাসে চলে আসলাম। ইরা আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। আমি সেই দিকে না তাকিয়ে সোজা ক্লাসে চলে আসলাম। ক্লাস করছি আর ইরার দিকে মাঝে মাঝে তাকাচ্ছি। আমি যতবার ওর দিকে তাকাচ্ছি ও ততবার চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে। আমি আর ওর দিকে না তাকিয়ে ক্লাসগুলো করতে লাগলাম। কলেজ ছুটির পর আমি আর তানভীর আর আমার বিশাল দেহি গার্ডগুলোকে নিয়ে হাঁটছি। আমি একটা নিরিবিলি জায়গায় বসলাম আর একটা গার্ডকে ইশারা করে বললাম ওই ছেলেটাকে এইখানে নিয়ে আসতে। কিরে, রবিকে ডাকতে গেলি কেন? শুধু চেয়ে চেয়ে দেখো, গার্ডটা রবিকে জোর করে নিয়ে আসছে, আর পিছনে ইরা সহ রবির ফ্রেন্ডরা আমাদের দিকে তাকিয়ে আছে। আমাকে এখানে ধরে আনার মানে কি? কুল রবি, কুল। তোমাকে রাগ দেখানোর জন্য এখানে ডাকিনি। তাহলে কেন ডেকেছো? বাহ, তুমি তো টাকাকে খুব সম্মান করো। মানে? আগে আমি যখন নর্মাল ড্রেসে স্কুলে আসতাম তখন আমাকে অনেক অপমান আর তুই করে বলতি। আজ হঠাৎ তুমি করে ডাকছো, কারণটা কি? আমার কিছু কাজ আছে, আমাকে ছেড়ে দাও। দিব এক শর্তে। কোন শর্ত? মনে আছে আমাকে বলতি যে আমার রুমাল বের করে তোদের পা মুছে দিতে? আজ ঠিক তুই আমাদের সবার পা মুছে দিবি। না, আমি পারবো না। আমিও একদিন এই না শব্দটা বলেছিলাম, যার ফলে তুই আমার বাবার নামে গালি দিয়েছিলি। আমি কিছুই বলি নাই। দেখ, আমি সোজাসুজি বলছি যে কাজ করে দে। বললাম তো আমি করবো না। এই, ওকে ইচ্ছে মতো মারো। এই বলার সাথে সাথে গার্ডরা ওকে মারতে লাগলো, আর এইটা দেখে ইরা ভয়ে সাথে সাথে সেখান থেকে চলে গেল। ভাই, আমাকে আর মারবেন না, আমি মুছে দিচ্ছি। আহারে বেচারা, এত মার খাওয়ার দরকার ছিল? যদি কথাটা আগে বলতি। দে, এখন পরিষ্কার করে দে। রবি ও রুমাল বের করে সবার পা মুছে দিল। আজ থেকে প্রতিদিন এই কাজ করে যাবি আমার, নইলে যে কি করব তুই বুঝতেও পারছিস না। ওকে ভাই, মুছে দিব। আর ইরার সাথে চলাফেরা নিয়ে কিছু বলবো না, সেটা তোর ইচ্ছে। ওকে ভাই। এই নে, এইখানে কিছু টাকা আছে। মেডিসিন লাগবে তোর? না ভাই, লাগবে না। আমি তোকে নিতে বলেছি। তারপর রবি আমার হাত থেকে টাকাটা নিল। ওকে, তুই এখন যা। রবি আর 1 সেকেন্ড না দাঁড়িয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। দোষ, সাবাস, এতদিন একটা কাজের কাজ করেছিস। চল, আজ আমার বাসায় যাবি। ওকে চল, আজকে আড্ডা দিব। চল। আমি তানভীরকে নিয়ে বাসায় চলে আসলাম। কিরে, তুই এখানে কেন? সব পরে বলবো, আগে বল বাসাটা কেমন? পুরা রাজপ্রাসাদের মতো। চল, ফ্রেশ হয়ে নে, একসাথে খাবো। তুই রান্না করেছিস? সব পরে বলছি, আগে তুই খেতে আয়। আমার সন্দেহ হচ্ছে তুই কোথাও আকাম ঘটিয়েছিস নাকি। শালা, আমাকে কি তোর মতো মনে হয়? হয়েছে, এখন চল, খিদে পেয়েছে। চল। দুই বন্ধু একসাথে খাবার খেয়ে রেস্ট নিতে লাগলাম। আচ্ছা, তুই যে আমার এখানে আসছিস, তোর বাবা মা চিন্তা করবে না? ওদের জানিয়েছি। ও, এইবার আমাকে সম্পূর্ণ ঘটনা খুলে বল। ওকে, শোন তাহলে। তারপর সব বললাম তানভীরকে। ও বলল, ইরা কি তোকে মেনে নিবে? মনে হয় না, কারণ ও তো আমাকে সহ্য করতে পারে না। আমার মনে হয় ও তোকে একদিন না একদিন ঠিকই মেনে নিবে। সেই দিনের অপেক্ষায় আছি আমি। নিজের অধিকার বুঝেছিস, এই জন্য খুব ভালো লাগছে আমার।
আজ থেকে ইরা আর রবি তোকে ভয় পাবে। এতদিনে একটা কাজের কাজ করেছি। আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক। আমার এই বিলাসিতার কোনো প্রয়োজন নেই। পাগল নাকি তুই? তোর সম্পদ তুই ভোগ করবি, এতে কারো কষ্ট পাওয়ার কি আছে? আজ আমরা বাহিরে ডিনার করব। ওকে। এখন একটু রেস্ট নে। কেন, তুই কই যাবি? আমি একটু পড়ব। আমি আর কোনো কথা না বলে বই নিয়ে পড়তে লাগলাম। এমন সময় রিয়া কল দিল। রিয়া বলেন। ভাইয়া দুপুরে খেয়েছেন? খেয়েছি। আপনি খেয়েছেন? আমিও খেয়েছি। তা কি করেন? শুয়ে আছে, আপনি নিশ্চয়ই বই পড়ছেন। আপনি কিভাবে জানলেন? আমি বুঝে গেছি আজকে রবিকে কেন মারলেন। তুমি কিভাবে জানো? ইরা এসে বলল। আজ ওকে মেরেছি কারণ ও আমার বাবার নাম তুলে কথা বলেছিল। গুড, যখন ইচ্ছে তখন মারবেন। কেন? আরে ও একটা খারাপ ছেলে, ও বারবার ইরার শরীরে ঢুকে পড়ে। ইরা ওকে আশকারা দিয়েছে, তাই ও এমন হয়েছে। আপনি তো ইরার জামাই, আপনার কি কষ্ট হয় না যখন ও কোনো ছেলের সাথে চলে? এই উত্তরটা আমি এখন না, পরে বলবো। সেই দিন আপনিও খুব ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা আপনি পড়েন, পরে কল দিব। ওকে বাই। বাই। কল কেটে দিয়ে পড়তে শুরু করলাম, আর তানভীর আরামে ঘুমাচ্ছে। পড়তে পড়তে বিকেল হয়ে গেছে, শালা এখনো ঘুমাচ্ছে। ওই উঠবি না নাকি? আরে মা, আর একটু ঘুমাতে দাও। ওই শালা, আমি তোর মা না আমি তোর বন্ধু? উঠ তাড়াতাড়ি। কি হয়েছে? আর একটু ঘুমাতে দাও ভাই। আর 1 সেকেন্ডও না। উঠবি নাকি পানি মেরে দিব? উঠছি। ধুর, দিলি তো ঘুমটা ভেঙ্গে। এত কিভাবে ঘুমাতে পারিস? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। তানভীর চলে গেল ফ্রেশ হতে। আমি ছাদে গেলাম, গিয়ে বাতাস অনুভব করছি। তুই বাতাস খাওয়ার জন্য কি আমার আরামের ঘুমটা ভেঙে দিলি? তোর ঘুম আরাম নাকি এই বাতাসের অনুভবটা আরামের? আমার ঘুম আরাম। শালা তুই তো এলিয়েন, তাই তোর ঘুম আরামের। আচ্ছা দোস্ত, তুই এইখানে একা জেনেও ইরার বাবা একবারও আসলো না কেন? উনি সারাদিন অফিসের কাজ করেন, এইখানে আসবে কি করে? তাছাড়া উনি কল দিয়ে তো খবর নিচ্ছে। সেটা না হয় বুঝলাম, বাট একটা কথা কিছুতে মাথায় ঢুকছে না। কি কথা? ইরা তো রবি জিয়ে, তার উপর আবার তোর বউ। ও যখন রবির সাথে মিশে তখন তোর কি কষ্ট হয় না? না, কষ্ট হবে কেন? আমি জানি ইরা একদিন রবির ধোঁকা খেয়ে আমার কাছে আসবে, আর সেই দিনের জন্য আমি অপেক্ষা করছি। ভাইরে, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। আমাকে যে বুঝতেই হবে। এইভাবে তানভীরের সাথে কিছুক্ষণ কথা বললাম। রেডি হও। কেন? আমরা কই যাব? বলেছি না আমরা বাইরে খাবো। এখন তাড়াতাড়ি চলো। ভাই আমার কাছে টাকা নেই আজকে। তোর কাছ থেকে আমি টাকা খুঁজেছি। তবুও আমি যাব না। একটা থাপ্পড় দিমু। তাড়াতাড়ি চল। ওকে, 1 মিনিট দাঁড়া। আমি আর তানভীর বেরিয়ে পড়লাম, সাথে আমার গার্ডরা ছিল। আমরা একটা মার্কেটে আসলাম। কিরে, ওইখানে আসলি যে? আমার কিছু কেনাকাটা দরকার, তাই এখন আমার জন্য কিছু শার্ট প্যান্ট পছন্দ কর। নে ধর। এইগুলো দিয়ে আমি কি করব? আমি এইগুলো তোর জন্য কিনেছি। তুই আমার জন্য এইগুলো কেন কিনতে গেলি? চুপ, একটা কথা বলবি না। নে এইগুলো ধর। না, আমি এইগুলো নিব না। ধরতে বলেছি ধর। অনেক জোরাজোরির পর তানভীর আমার হাত থেকে প্যাকেটগুলো নিল। চল, আমাদের রেস্টুরেন্ট বুক করা আছে, আমরা সেখানে যাই। কখন আবার বুক করলি? আজ দুপুরে। এখন চল। আমি, তানভীর, আমার গার্ড, আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। রেস্টুরেন্টের বাহিরে অনেক ভিড়, হয়তো তারাও আমাদের মতো ডিনার করতে এসেছে। আমার গার্ডগুলো আমাদেরকে সেফটি দিয়ে সামনের পথ থেকে মানুষগুলোকে সরিয়ে দিতে লাগলো। অনেকে আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। অনেক মেয়ে চোখের মাধ্যমে প্রেম নিবেদন করছে। আমি ওই দিকে না তাকিয়ে সোজা ভিআইপিতে চলে গেলাম। এ কি, এরা এখানে কি করছে? আমি দেখি ইরা, রিয়া আর রবি আমার সামনে দাঁড়ানো, আর ওরা ম্যানেজারের সাথে কথা কাটাকাটি করছে। রিয়া আমাকে দেখেই, আরে ভাইয়া তুমি? আজ বাইরে ডিনার করব তাই এসেছি। এই যে উনি আগে এই আসনটা বুক করেছে। কি হয়েছে এইখানে? দেখেন না স্যার, ওদের অনেকবার বলেছি যে আপনি এই আসনটা বুক করিয়েছেন, তা ওরা বারবার জোর করছে। কি হলো রবি? উনি তো একবার বলেছে, তবু বারবার জোর করছো কেন? ভাইয়া, আমি বুঝতে পারি নাই। তা তোমরা এইখানে? আজকে রবি ভাইয়ার জন্মদিন, তাই উনি ট্রিট দিবে আজকে। বাহ, আজ তোমার বার্থডে? হুম। তাহলে আজ ট্রিট আমার পক্ষ থেকে আমি দিব। না না, আমি দেবো, সাথে আপনারাও থাকবেন। আমি দিব, বরং তোমরা থাকবে। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু নয়, আজ একসাথে ডিনার করব। সবাই একসাথে বসলাম। ইরা আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমি যে বুঝতে পেরেছি তাকে সেটা বুঝতে দিচ্ছি না। আমি কি আপনাদের সাথে খাবো নাকি আলাদা কোনো জায়গায় খাবো? কেন আলাদা কেন? আমি থাকলে হয়তো কারো সমস্যা হতে পারে। না না, কারো কোনো সমস্যা নাই, আপনি থাকেন। আপনি তো আপনার কথা বলেছেন, কিন্তু যার কষ্ট হচ্ছে সে কিছুই বলছে না। ইরা এইবার স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে আমি কার কথা বলছি। আমার সমস্যা নেই, তুমি এখানে থাকতে পারো। বাহ,
আজ আমি নিজের অধিকার কিছুটা বোঝার কারণে ইরার মতো মেয়ে আমাকে তুই থেকে তুমি করছে। এইটা ভাবছি আর মুচকি মুচকি হাসছি। কিরে হাসছিস কেন? আরে না, এমনি সবার সাথে খাবার খেয়ে ওদের বিদায় দিয়ে আসবো এমন সময়। ভাইয়া আপনাকে ছাড়া ভালো লাগছে না, প্লিজ আপনি ফিরে চলুন। ফিরবো সময় হলে, এখন না। ইরা কিছু বলতে যাবে তখনই ওদের বিদায় দিয়ে চলে আসলাম। তানভীরকে ওর বাসায় এগিয়ে দিলাম আর আমিও বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে রইলাম। ঘুম আসছে না, তাই পড়তে বসলাম। পড়তে পড়তে ঘুমিয়ে গেছি। অন্যদিকে প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ। এই তোর কি হলো? ঘুমের ঘরে কি বলছিস এসব? ইরা হঠাৎ চোখ মেলে তাকায় আর কয়েক গ্লাস পানি দ্রুত খায়। কি রে, কি হয়েছে তোর? তোকে কে ছেড়ে যাবে? একটা স্বপ্ন দেখলাম, তাই আর কি। ধুর, তোর স্বপ্নের কারণে আমার ঘুমটা দিলি তো ভেঙে। সরি রে। এখন বল, স্বপ্নে কে তোকে ছেড়ে যাবে? আমি আগে কোনো দিন এইসব স্বপ্ন দেখি নাই, আজ কেন দেখলাম হঠাৎ? কি দেখেছিস বেটা, সেটা তো বলবি। আমি রবির জায়গায় ইমনকে দেখেছি। মানে? মানে আমি স্বপ্নে দেখলাম যে আমি রবিকে ছেড়ে দিয়ে ইমনের কাছে গিয়েছি ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। প্লিজ, এখনো সময় আছে, তুই ইমনের কাছে ফিরে যা। ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে। আমি কখনো ওর কাছে যাব না। আমার মনে হয় তুই ইমনকে নিয়ে ভাবতে শুরু করেছিস। মানে কি এটার? মানে হলো যাকে নিয়ে বেশি ভাবে তাকে রাতে স্বপ্ন দেখে। ধুর, এসব বাদ দে। এইটা নিয়ে পরে কথা বলবো, এখন ঘুমা। ওকে। রিয়া আর ইরা শুয়ে গেল। রিয়া আরামে ঘুমালেও ইরা ঘুমাতে পারছে না, কারণ সে তার স্বপ্নের ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না। কী কারণে আজ সে হঠাৎ এই স্বপ্ন দেখলো, এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল ইরা। এইদিকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতিদিনকার মতো আজও আমি আর তানভীর ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। রবি আমার সামনে এসে নিজের রুমাল দিয়ে পরিষ্কার করতে যাবে, তখন থাক রবি, লাগবে না, আমি তোমাকে দিয়ে আগে পরিষ্কার করিয়েছিলাম। কারণ জানো, না। একদিন তুমি আমার বাবার নাম ধরে কথা বলেছিলে, যেটা আমার মোটেও সহ্য হয় নাই, তাই করিয়েছিলাম। এই জন্য আমি সরি, আমি বুঝতে পারি নাই। তোমার উপর থেকে আমার রাগ চলে গেছে, তাই আমি চাই না তোমাকে আর অপমান করতে। তুমি এখন যেতে পারো। রবি চলে গেল ইরার কাছে, কিন্তু ইরাকে কেমন জানি লাগছে। মুখে হাসি নেই, মন মরা হয়ে আছে ইরা। এইরা, কি হয়েছে তোমার? কই কিছু না তো। তোমাকে সেই কখন থেকে দেখছি যে তুমি মন মরা হয়ে আছো। কিছু হয়েছে? না, আমার কি হবে? তোমার শরীর ঠিক আছে তো? সব ঠিক আছে। এখন চলো ক্লাসে যাই। ওকে, চলো ক্লাসে যাই। এইদিকে, আচ্ছা ইরাকে আজ এমন লাগছে কেন? সেটা তো আমার প্রশ্ন, কিছু হয়েছে নাকি? সেটাই তো জানি না। আচ্ছা ক্লাসে চলো, পরে দেখা যাবে। চল। একে একে সবগুলা ক্লাস করতে লাগলাম। মাঝে মাঝে ইরার দিকে তাকাচ্ছি, দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমরা তাকিয়েছি দেখে সে মুখটা ঘুরিয়ে ফেললো। আচ্ছা ইরা আমার দিকে এইভাবে তাকিয়ে থাকে কেন? কলেজ ছুটির পর আমি চলে আসলাম বাসায়, এসে খাবার খেলাম। অন্যদিকে কি রে ইরা, খাচ্ছিস না কেন? এত কি চিন্তা করছিস? কই খাচ্ছি তো। এই বলে কিছুটা খেলো। আচ্ছা আমার কি হলো? আমার চোখের সামনে বারবার ইমনের চেহারা ভাসছে কেন? তাহলে কি আমি তাকে... না না, এ হতে পারে না। আমি তো রবিকে ভালোবাসি, ইমনকে ভালোবাসতে পারবো না। কি রে, আবার কই হারিয়ে গেলি? আজকে ভালো লাগছে না, তাই খাবো না। সে কি কিছুই তো খেলি না, আর একটু খেয়ে যা। না মা, আমি কিছু খাবো না, আজকে ভালো লাগছে না। ইরা খাবার ছেড়ে উঠে গেল। ইরা, আজ ইরার কি হলো? সেটা তো আমি বুঝতে পারছি না। আচ্ছা আমি পরে জেনে নিব ওর কাছ থেকে। ওকে, সেটাই কর। এইদিকে আমি ঘুম থেকে বিকেলে উঠলাম। উঠে দেখি আঙ্কেল কল দিয়েছে অনেকগুলো। আমি আর দেরি না করে আঙ্কেলকে কল দিলাম। হ্যালো আঙ্কেল, কেমন আছেন? এই তো ভালো। তোর কি অবস্থা? এই তো আছি কোনো রকম। এতবার কল দিলাম, ধরস নাই কেন? ঘুমিয়েছিলাম, তাই ধরতে পারি নাই। তোর কি থাকতে কষ্ট হয়? না না, আমি ঠিক আছি। আচ্ছা আঙ্কেল, একটা কথা বলার ছিল। কি কথা? আপনি নাকি বাড়ির সকল কাজের লোক আর ড্রাইভারকে বিদায় করে দিয়েছেন। তুই কিভাবে জানলি? রিয়া বলেছে আমাকে। করেছি। এইভাবে ওদের কষ্ট দিয়ে লাভ আছে কোনো? অনেক লাভ আছে। ওরা তোকে দিয়ে যেইভাবে খাটিয়েছে, আমিও ঠিক সেভাবে খাটাচ্ছি। না আঙ্কেল, আপনি আজই কাজের লোক ঠিক করে দিবেন। দিব, বাট এখন না, পরে দিব। না, আপনি আজই দিবেন। আমি একবার বলেছি পরে দিব, ব্যাস। ওকে। আচ্ছা, কোনো অসুবিধা হলে আঙ্কেলকে জানাবি। ওকে জন। ওকে, ভালো থাকিস, বাই। বাই। কল কেটে দিলাম আর রিয়াকে কল দিলাম। ভাইয়া বলেন। আজকে কলেজে দেখলাম ইরার মন খারাপ। কি হয়েছে ওর? সেটা আমিও বুঝতে পারছি না। বাসায় এসে ঠিক মতো খাবারটাই খায় না।
ওকে জিজ্ঞেস করো নাই কিছু? না, এখনো করি নাই। ওকে জিজ্ঞেস করার পর আমাকে কল দিয়ে জানিও। কেন, খুব টেনশন হচ্ছে বুঝি বইয়ের জন্য? দূর, কি যাতা বলছো। এই যে মিস্টার ইমন, আমি বুঝতে পেরেছি। কচু বুঝেছো ভাই। এই বলে কলটা কেটে দিলাম, নইলে আল্লাহ জানে আমাকে যে আরো কি কি শুনতে হতো। অন্যদিকে সত্যি করে বলতো, তোর আজ কি হলো? তোকে তো বললাম কাল রাতে। তুই কি ইমন ভাইয়ের কথা ভেবে মন খারাপ করলি? কেন? আর বলিস না, আমি যেদিকে তাকাই শুধু ওকেই দেখতে পাই। চোখ বন্ধ করলে ওর চেহারাই ভেসে ওঠে। এইটা হচ্ছে ভালোবাসার লক্ষণ। পাগল নাকি তুই? আমি ইমনকে ভালোবাসতে যাব কেন? আমি তো রবিকে ভালোবাসি। তোর মন বলছে যে তুই ইমন ভাইকে ভালোবাসতে শুরু করেছিস। কখনোই না। আচ্ছা, আমার মন খারাপের কারণ যাতে কেউ না জানতে পারে। কেন? একবার বলেছি যাতে জানতে না পারে। আবার প্রশ্ন করছিস কেন? ওকে জানাবো না। এইদিকে আমি রাতে পড়তে বসলাম, আর পড়া থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল কয়েকটা মাস। আমি প্রতিদিনের মতো আজকেও তানভীরের সাথে কলেজে আড্ডা দিচ্ছি। ইরার চেহারা আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে। সে অনেকটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়েছে কিছুটা। আমি সবটা দেখেও না দেখার ভান করে আছি, তবুও ওদের বুঝতে দিচ্ছি না। ইরা এখন আমার দিকে প্রায় তাকিয়ে থাকে। আমি তার দিকে তাকালেও সে আর চোখ ঘুরায় না। বাধ্য হয়ে আমি চোখ নামিয়ে ফেলি। আচ্ছা ইরা, তোমার কি হয়েছে? তোমার মুখে আগের মতো হাসি নাই, কারণটা কি? আমার আজ কয়েক মাস ধরে কেমন জানি লাগছে। কেমন লাগছে মানে? আমার বারবার কেন জানি না ইমনের কথা খুব মনে পড়ে। আমি ওর জন্য কোনো কাজই ঠিক মতো করতে পারি না। কি বলছো তুমি? তুমি মনে হয় ইমনকে ভালোবেসে ফেলেছো? আমি তো তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসতে হলে ইমনের কথা ভুলে যেতে হবে। সেটা যে আমার পক্ষে অসম্ভব। ইমনের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। ওকে। আজ রাতে আমাদের পার্টি আছে, তুমি বিকালে এই পার্কে চলে এসো। আজকে না গেলে হয় না? না, আজকে যেতেই হবে। তুমি আর আমাকে ভালোবাসো না। হঠাৎ এই কথা বললা কেন? কারণ তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আর এত প্রশ্ন করতে না। ওকে, যাব তোমার সাথে। এইদিকে আমি আর তানভীর আড্ডা দিতে লাগলাম। আচ্ছা দোস্ত, ইরা কি আমাকে কখনো মেনে নিবে না? আরে নিবে নিবে, একটু সহ্য কর। কবে আসবে সেই দিন, যেই দিন ওকে আমি দেখিয়ে দিব যে অবহেলা কত কষ্টের? একটু অপেক্ষা কর, ঠিকই আসবে সেই দিন। এখন ক্লাসে আয়। চল যাই। আমি গভীর আগ্রহে ক্লাস করতে লাগলাম। ইরার চোখে চোখ পড়তেই আমি চোখ নামিয়ে ফেলি, কারণ ও অপলকভাবে আমার দিকে তাকিয়েছিল। কলেজ শেষ করে আমি আমার বাসায় চলে আসলাম। এসে খাবার খেয়ে শুয়ে রইলাম। এইদিকে কিরে, তুই তো তোর কাজ কিছুই করতে পারলি না। আজকেই কাজ করব, অলরেডি ইরাকে আসতে বলেছি। কচু করবি তুই আমার, নাকি তুই ইরাকে ভালোবেসে ফেলেছিস? পাগল নাকি? আমি ইরার মনকে নয়, বরং দেহটাকে খুব ভালোবাসি, আর ওইটার জন্যই এত নাটক। তুই আজকে আর কোনো বাধাই মানবি না, ইরাকে পার্টিতে নিজের করে নিবি। সেটা আর বলা লাগবে না। এরা হচ্ছে টিস্যু পেপারের মতো, যখন ইচ্ছে ব্যবহার করব, আবার ছুঁড়ে মারবো। বাহ রবি বাহ, কি নাটকটাই না করলে আমার সাথে। রবি পিছন ফিরে তাকিয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে। সে হয়তো কোনোদিন ভাবে নাই যে ইরার হাতে এইভাবে ধরা খাবে। রবির চোখে মুখে ভয়ের ছাপ। নিজেকে সামলে রবি উত্তর দিল, তুমি এখানে? সেইটার উত্তর না জানলেও চলবে, কিন্তু তুমি আমার সাথে এত বড় বেইমানি করতে পারলা? তুমি ভুল শুনেছো। তুই আমাকে টাচ করবি না। তোর এই নোংরা মন দিয়ে আমার মন একসাথে করেছিলাম, এই জন্য তুই আমাকে মারতে পারলি? পেরেছি। আজ এখানে না আসলে আমি জানতেই পারতাম না যে তোর মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কালো ছায়া। আরে তুই কি ভালো মেয়ে নাকি? মানে কি বলতে চাইছিস তুই? যে মেয়ে বিয়ে হওয়া সত্ত্বেও বাইরের ছেলের সাথে প্রেম করে বেড়ায়, সেই মেয়ে একটা নষ্টা। রবির মুখে এই কথা শোনার পর ইরা কয়েক মিনিট থ মেরে রইল। হয়তো সে ভাবতে পারে নাই যে ওকে রবি এত বড় কথা বলবে। আমি তোর জন্য ইমনের পবিত্র ভালোবাসাকে উপেক্ষা করে তোর সাথে বন্ধনে আবদ্ধ ছিলাম। আজ বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। তুই কি ভেবেছিস যে আমি তোকে ভালোবাসি? আরে ভুল ভেবেছিস। তোর বাবার টাকা দেখে আমি তোর সাথে প্রেম করেছি, আর যখন জানতে পারলাম যে এই সব সম্পত্তির মালিক ইমন, তাই আমি ভেবেছি যে তোর সাথে টাইম পাস করব আর শারীরিক চাহিদা পূরণ করব। ছি ছি ছি, তোর মতো কুলাঙ্গারকে বিশ্বাস করে ভুল করেছি। না জানি তুই আর কত মেয়ের জীবন নিয়ে খেলেছিস। আমার মতে না, জানি তুই ইমনের সাথে কত কিছু করেছিস। মুখ সামলে কথা বল। ইরা যেই রবিকে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়েছে, অমনি রবি ইরার হাত ধরে ফেলে। আমাকে আগেও থাপ্পড় মেরেছিস, আমি কিছু বলিনি, তাই বলে তো আর আমি আর সহ্য করব না, তাই আমি তোর থাপ্পড় তোকেই ফিরিয়ে দিলাম। ইরা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর কান্না করে যাচ্ছে। এই কান্না থাপ্পড়ের কান্না নয়, এই কান্না হচ্ছে একজন প্রতারককে ভালোবেসে সে একটা পবিত্র ভালোবাসাকে অবহেলা করেছে, তাই সে অবহেলার ফল আজ তার চোখে অশ্রুতে পরিণত হয়ে বেয়ে পড়ছে। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, এইবার তুই যেতে পারিস। আর খবরদার
কোনোদিন আমাকে ডাকবি না। তোর মতো বিচ্চাকে আমি ডাকবো? থাক তুই নিজের রাস্তায়। আরে যা যা। ইরা আর কিছু না বলে চোখ ভরা জল নিয়ে সেখান থেকে চলে আসলো। এইদিকে আমি ঘুম থেকে উঠে দেখি আঙ্কেল অনেকবার কল দিয়েছে। ব্যাপারটা কেমন জানি লেগে উঠলো। আমি আর দেরি না করে দ্রুত আঙ্কেলকে কল দিলাম। আঙ্কেল বলেন। ইমন, ইরার কি হয়েছে তুই কি কিছু জানিস? না তো, ওর সাথে তো আমার কোনো কথাই হয় নাই। কেন, কি হয়েছে? অফিসে থাকা অবস্থায় তোর আন্টি কল দিল যে ইরা রুমে দরজা আটকে বসে আছে, অনেক ডাকাডাকি করছে তবুও খুলছে না। তাই আমি দ্রুত বাসায় এসে পড়েছি। আঙ্কেলের কথা শোনার পর নিজেকে কেন জানি স্থির রাখতে পারছি না। মন বারবার চাচ্ছে ইরার কাছে ফিরে যাই। না, আমার সাথে কিছু হয় নাই। দরজা না খুললে দরজাটা ভেঙে দিন। সেটাই করতে হবে। আমি আসবো সেইখানে? না না, এখন না, পরে আসিস। ওকে। অন্যদিকে হিরামা, দরজা খোল। এইভাবে আমাদের দুশ্চিন্তায় ফেলছিস কেন? সে কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, খোলার নাম নেই। আমার মেয়ে ঠিক আছে তো? এই বলে আন্টি কেঁদে দিল। তুমি শান্ত হও, আমি দরজাটা ভাঙছি। যে আঙ্কেল দরজা ভাঙতে যাবে তখনই ইরা দরজা খুললো। ওর অবস্থা দেখে চেনার উপায় নাই যে এটা ইরা। ওর চোখ দুইটা ফুলে আছে, মনে হয় অনেকক্ষণ কান্না করেছে। কান্নার কারণে চোখের কাজল লেপটে গেছে আর চুলগুলো এলোমেলো হয়ে আছে। দেখতে একদম বাজে লাগছে। আঙ্কেল আন্টির ওকে দেখে প্রাণ ফিরে আসছে। কিরে, তুই এইভাবে দরজা আটকে রেখেছিস কেন? আর তোর চেহারার এই অবস্থা কেন? তোর বাবা তোকে কিছু জিজ্ঞেস করছে, তার উত্তর দে। তুমি ওকে ফ্রেশ করিয়ে নিয়ে আসো আমার রুমে। আন্টি ইরাকে ধরে নিয়ে গেল ফ্রেশ করাতে। আঙ্কেল ভাবছে কেন আজ হঠাৎ ইরা এমন করলো। কিছুক্ষণ পর ওরা আসলো। মা, বলতো কি হয়েছে তোর? ইরা কিছু না বলে সোজা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি হয়েছে তোর? এইভাবে কাঁদছিস কেন? সমস্যা হয়ে থাকলে আমাকে বল। বাবা, আমি অনেক বড় ভুল করেছি। কি ভুল করেছি? আমি একটা কালো ছায়াকে ভালোবাসতে গিয়ে ইমনের পবিত্র ভালোবাসাকে অবহেলা করেছি। মানে কি বলছিস তুই? তাহলে শোনো। তারপর ইরা সব বলে দিল আঙ্কেলকে। এইসব শোনার পর ইরার মা যেন থমকে দাঁড়ালো আর ইরা অঝরে কান্না করতে লাগলো। তুই কি রবির জন্য কাঁদছিস? না। তাহলে? আমি ইমনের সাথে খুব বড় অন্যায় করেছি। জানি না ও আমাকে মাফ করবে কিনা। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই বেশি। মারে, আমি তোর জন্য ইমনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম আর অনেক কষ্ট দিয়েছিলাম। জানি না আমরা কি তার কাছ থেকে মাপ পাওয়ার যোগ্য কিনা। বাবা, তুমি আমাকে ইমনের কাছে নিয়ে চলো। কিন্তু ও কোথায় থাকে? আমি তো কিছুই জানি না। প্লিজ বাবা, ওর ঠিকানা আমাকে খুঁজে বের করে দাও। প্লিজ বাবা, প্লিজ। ওকে, আমি দেখছি কি করা যায়। আমিও তার কাছে মাপ চেয়ে নিব। ওর বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিয়েছি, এইটার মধ্যে জঘন্য কাজ আর নেই। তাই আমি ওর কাছে মাপ চেয়ে নিব। প্লিজ বাবা, আমাকে ওর কাছে নিয়ে চলো। ও তো কলেজে আসে, তখন ওর সাথে কথা বলিস। ও কি আমার সাথে কথা বলবে? কথা বলার চেষ্টা করিস, দেখ কি হয়। ওকে। এইদিকে আমি একটা বই নিয়ে পড়তে লাগলাম, কিন্তু কিছুতেই আমার পড়ায় মন বসছে না। বারবার ইরার জন্য টেনশন হচ্ছে, না জানি কি পাগলামি করে বসে। আচ্ছা, ও হঠাৎ এমন আচরণ কেন করলো? রবির সাথে কি ওর কিছু হয়েছে? এমন সময় আঙ্কেল কল দিল। আঙ্কেল, ইরা কি দরজা খুলেছে? খুলেছে। কি হয়েছে ওর, জিজ্ঞেস করেছেন কিছু? ওর সাথে ওর ফ্রেন্ডের কথা কাটাকাটি হয়েছে, তাই মন খারাপ করে বসে আছে। এখন সব ঠিক আছে তো? এখন সব ঠিক আছে। আচ্ছা, কাল যদি ইরা তোর সাথে কথা বলতে চাই তাহলে তাকে এড়িয়ে চলবি। কেন? এইটার ফল পরে বুঝতে পারবি। আপাতত ওর সাথে কোনো কথা বলবি না। ওকে, কি হয়েছে বলবেন তো? আজকে না, পরে সব গুছিয়ে বলবো। ওকে। আচ্ছা, সাবধানে থাকিস। বাই। ওকে। আঙ্কেল কল কেটে দিল, কিন্তু আঙ্কেলের কথাগুলো মনে হচ্ছে মাথার উপর দিয়ে গেল। আঙ্কেল কেন ইরাকে এড়িয়ে যেতে বলল? আচ্ছা, আঙ্কেল কি ইরার ব্যাপারে আমাকে মিথ্যা বলেছে? নইলে ওনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আচ্ছা, যাই হোক, আঙ্কেল বললেও আমি ইরাকে এড়িয়ে চলবো, না বললেও চলবো। রাতে খাবার খেয়ে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো ভালো, আপনি কে? তুমি আমাকে চিনতে পারো নাই? না, কে আপনি? বাহ, যখন আমাকে প্রয়োজন ছিল তখন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো, আর এখন প্রয়োজন শেষ তাই ছুঁড়ে ফেলে দিয়েছো। পাগলের মতো কি যাতা বলছেন? আমি তো আপনাকে চিনিই না। আমি তোমাকে চিনি, তোমার নাম ইমন। আমি মেয়েটার কণ্ঠ ভালো করে শুনতে লাগলাম। কোথায় যেন শুনেছি। হ্যাঁ, মনে পড়েছে, এইটা তো রিয়ার কণ্ঠ। আমার সাথে মজা করো তাই না? দাঁড়াও, বের করছি। ও, আপনি শারীরিক সার্ভিস দেওয়া সেই নিপা নামের মেয়েটা যে কাল রাতে আমার বাসায় এসেছিল? কি, আপনি বাসায় মেয়ে নিয়ে যান? আসলে আমি আপনাকে চিনতে পারিনি। আপনি কি নিপা? ছি, আপনি এত খারাপ। আপনাকে তো অনেক ভালো জানতাম। নিজের ভাইয়াকে খারাপ বলছেন মিস রিয়া?
এই ভাইয়া, আপনি আমাকে চিনতে পেরেছেন? হুম, অনেক আগেই চিনেছি, বাট একটু মজা করেছি। আমি আরো সিরিয়াস নিয়ে ফেলেছি। ধুর গাধা, আমাকে কি ওই রকম মনে হয়? না, আমার ভাইটা খুব ভালো। তা এতদিন পর আমার কথা মনে পড়লো? কি করব, আগের মোবাইলটা হারিয়ে গেছে, সাথে আপনার নাম্বারও। পরে অনেক কষ্টে জোগাড় করেছি। তা কেমন আছেন? ভাইয়া ভালো, আপনি? সেই কবে যে গেলেন, আর তো এলেন না। আসবো কয়েকদিন পর আবার। আপনি তো আমাকে ভুলেই গেছেন। যদি ভুলেই যেতাম তাহলে কি আপনার কণ্ঠ চিনতে পারতাম? তাহলে বোনের কথা মনে আছে? হুম, আছে। আচ্ছা ভাইয়া, পরে কথা বলবো। ওকে বাই। পড়া শেষ করে খাবার খেয়ে শুয়ে রইলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার ইরার কথা মনে পড়ছে। ঘুম না আসা সত্ত্বেও জোর করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কলেজে গেলাম। আজ তানভীর আসে নাই, ওর আসতে দেরি হবে। একা একা বসে আছি। একটা জিনিস খুব অবাক লাগছে, রবি আর ওর ফ্রেন্ডরা আছে, বাট সেইখানে ইরা নেই। কি হয়েছে ওর? কোনো সমস্যা হয় নাই তো? খুব টেনশনে পড়ে গেলাম। হঠাৎ কলেজ গেটে চোখ পড়তে যেন খুব খুশি লাগছে, কারণ ইরা মাত্র গেট দিয়ে ঢুকলো। কিন্তু ওকে দেখে এত উদাসীন লাগছে কেন? অবাক করার বিষয় হলো, ও আজ রবির সাথে কথা না বলে সরাসরি আমার দিকে আসছে। আমিও দেখে না দেখার ভান করে আছি। কি ব্যাপার ইরা, আমার দিকে কেন আসছে? আমি তো ওর সাথে কোনো কথা বলি নাই। যাই হোক, আসলে আসুক, ওকে এড়িয়ে চললে হবে? স্যার, একটা মেয়ে আপনার কাছে আসার জন্য খুব জোরাজুরি করছে। কোনো মেয়ে যাতে আমার কাছে না আসতে পারে। প্লিজ ইমন, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু কথা বলবো তোমার সাথে। কি হলো? আমি কি বলেছি শুনতে পাননি? এরপর গার্ড জোর করে ইরাকে সরিয়ে দিল। ইরা নাকি আমার সাথে কথা বলবে। আমার কোনো প্রয়োজন নেই তার সাথে কথা বলার। হয়তো এখন আমাকে করুণা করবে। কি রে, কি ভাবছিস? তুই কখন এলি? এই মাত্র আসলাম। আর ইরাকে গার্ডরা তোর কাছে আসতে বাধা দিচ্ছিল কেন? জানি না, সে নাকি আমার সাথে কথা বলতে চায়। তাহলে বলিস না কেন? যেই মেয়ে আমার কথা পছন্দ করে না, সেই মেয়ের সাথে আমি কি কথা বলবো? দোষ, তুই কি একটা ব্যাপার খেয়াল করেছিস? কোন ব্যাপার? আজকে রবি আর ইরাকে আলাদা আলাদা লাগছে না? জানি না। আর ইরার ব্যাপারে আমার সাথে কথা বলবি না। কেন? বললে সমস্যা কি? তাহলে তুই থাক, আমি যাই। ওকে, আর বলবো না, সরি ভাই। এবার ঠিক আছে। এইভাবে কিছুক্ষণ কথা বলে আমি ক্লাসে চলে আসলাম। ইরার দিকে মাঝে মাঝে তাকাচ্ছি, ওর চোখগুলো লাল হয়ে আছে। মানুষ অনেকক্ষণ কান্না করলে যেমন লাগে ঠিক তেমনই লাগছে। ইরা ক্লাস টাইমেও আমার সাথে কথা বলতে বহুবার চেয়েছে, আমি তাকে দেখে এড়িয়ে গেছি। স্যার ক্লাস করাচ্ছে, আমিও মন দিয়ে ক্লাস করতে লাগলাম, কিন্তু ইরা আমার দিকে তাকিয়ে আছে। আমি সেই দিকে না তাকিয়ে ক্লাসে মন দিলাম। ইরা দাঁড়াও। ইরা স্যারের ডাক শুনে থতমত খেয়ে গেল। জি স্যার, বলেন। এই লাইনটা একটু বুঝিয়ে দাও তো। সরি স্যার। মনোযোগ কই থাকে তোমার? দিন দিন তোমার পড়াশোনার অবনতির দিকে যাচ্ছে। ঠিক মতো পড়াশোনা করছো না কেন? চুপ করে আছো কেন? ইরা কিছু না বলে তার চোখের জল ফেলতে লাগলো। বসো আর ঠিক মতো ক্লাস করো। ইরা বসে টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করতে লাগলো। আচ্ছা, ওর হয়েছে কি? যেই মেয়ে পড়ার জন্য এত পাগল ছিল, আজ তার এই অবস্থা কেন? ওকে তো দেখে মনে হয় না যে ও ঠিক আছে। আঙ্কেল তো বলল সব ঠিক আছে, তাহলে ইরার এই পরিণতি কেন? কলেজ ছুটির পর আমি যে গাড়িতে উঠতে যাব, ঠিক তখনই দেখি ইরা দূরে দাঁড়িয়ে আছে। আর ওর চোখে আমি স্পষ্ট পানি দেখতে পাই, যেই পানিতে সূর্যের আলোর প্রতিফলন হয়ে আমার চোখে এসে পড়ছে। ইরার চোখের দিকে না তাকিয়ে আমি চলে আসলাম। হয়তো ওর চোখে মায়া বেশি, বেশিক্ষণ তাকিয়ে থাকলে হয়তো আমিও ওর মায়ায় ফেসে যেতাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ছাদে হাঁটতে গেলাম, এমন সময় আঙ্কেল কল দিল। আঙ্কেল বলেন। আমি তোকে একটা কথা বলার জন্য ফোন করেছি, জানি না তুই কথাটা কিভাবে নিবি। আরে বলেন আপনি, সমস্যা নাই। আসলে কাল তোকে ইরার ব্যাপারে যা বলেছি সব ভুল। মানে? তাহলে সব শোন। আঙ্কেল আমায় সব বলে দিল। আমি আঙ্কেলের কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। না না আঙ্কেল, এটা হচ্ছে আবেগ। আবেগ কমে গেলে দেখবেন ঠিকই আমাকে আবার অবহেলা করবে। আমার মনে হয় না সে তোকে আর অবহেলা করবে। সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে ইরা কখনো আমাকে ভালোবাসবে না। আমার মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না, চেহারাটার কি খারাপ অবস্থা করে রেখেছে। ও যে তিলে তিলে কষ্ট পাচ্ছে। তাহলে আপনি বলেন আমি কি করব? দেখ, মেয়েটা যখন ওর ভুল বুঝতে পেরেছে, তাই বলি কি তুই ওকে গ্রহণ কর। আঙ্কেল, আপনি কিন্তু আমার দিকটা দেখছেন না, বরং আপনার মেয়ের দিকটা দেখছেন। মানে? ইরা ওই দিন সবার সামনে বলেছিল সে মরে গেলেও আমাকে গ্রহণ করবে না, আর যদি গ্রহণ করেও তাহলে সেটা মানসিক চাপের কারণে। এতে আমার ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। দেখ বাবা, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, আর ও তোর বিয়ে করা বউ। কোন বউয়ের কথা বলছেন আপনি? যে বউ বিয়ের পরে অন্য ছেলের সাথে রিলেশন করে, যে বউ নাইট ক্লাবে যায় অন্য ছেলের সাথে, এই মেয়েকে আপনি বউ বলছেন?
আমরা জানি সে ভুল করেছে, কিন্তু ও তো তার ভুল বুঝতে পেরেছে। আঙ্কেল আমি খুব ক্লান্ত। ওকে ভাই, পরে কথা বলবো। কল কেটে দিলাম। জানি না এটা আবার ইরার কোনো নতুন চাল। আমি জানি সে আমাকে গ্রহণ করবে না। আরে সে তো আমাকে সহ্য করতে পারে না, তাহলে গ্রহণ করবে কিভাবে? ধুর, এইসব বিষয় না ভাবলে ভালো লাগে না। রুমে এসে পড়তে লাগলাম। রাতে খাবার খেয়ে শুয়ে রইলাম আর ইরার কথা ভাবছি। যতই ওকে অবহেলার চোখে দেখি না কেন, আমিও তোকে প্রাণ দিয়ে ভালোবাসি। ইরার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। আমি আর তানভীর আড্ডা দিচ্ছি আর ইরাকে আমি মনে মনে খুঁজতে লাগলাম। ও কি আজ কলেজে আসবে না? আমি তবুও খুঁজতে লাগলাম। আরে এরা এখনো আসে নাই, হয়তো পরে আসবে। আমি কি ইরাকে খুঁজছি রে? না, তুই তো কাকপক্ষে দেখছিস। দোস্ত, জানিস কাল ইরার বাবা আমাকে কি বলল? না তো, কি বলে শুনি? আমি সব বললাম। কি বলছিস এসব? ইরার মতো মেয়ে কি তোরে ভালোবাসবে? আমার তো মনে হয় না। নাকি এইটা ওর একটা চাল? চাল হতেও পারে, আবার নাও হতে পারে। নাও হতে পারে মানে? কাল যখন তোর সাথে কথা বলতে চেয়েছিল, তখন আমি ওর চোখে তোর প্রতি ভালোবাসা দেখছিলাম। এটা ছিল ওর মিথ্যা স্বার্থপর ভালোবাসা। হতেও পারে। হয়েছে, চল ক্লাসে যাই, এখন পরে কথা বলবো। চল। আমরা দুইজনই ক্লাসে চলে আসলাম। ক্লাস এখনই শুরু হয়ে যাবে, বাট ইরা এখনো আসছে না কেন? ওর কোনো সমস্যা হয় নাই তো? ক্লাস শুরু হয়ে গেল। আজ কিছুতেই পড়াতে মন বসাতে পারছি না। আজ ক্লাসে ইরা নেই বলে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। কিছু ভালো লাগছে না, তাই বাইরে চলে আসলাম। কিরে, বাইরে আসলি কেন? তুই তো কোনোদিন বাইরে আসস না। আজ ভালো লাগছে না তাই চলে আসছি। আজ তো ক্লাসে এরা নেই, তাই তোর ভালো লাগছে না? আরে না, আমি এমনি বাইরে আসছি। আমি বুঝি। কচু বুঝস? সত্যি করে একটা কথা বলবি? বল, কি বলবি? তুই তো ইরাকে ভালোবাসিস, তাহলে তাকে গ্রহণ করতে অসুবিধা কোথায়? ও আমাকে অনেক অপমান আর অবহেলা করেছে, তাই আমি ওকে অপমান আর অবহেলা করব। মেয়েটা তো মনে হয় তার ভুল বুঝতে পেরেছে, তাহলে এমন করছিস কেন? তোর বুঝতে হবে না কেন এমন করছি। ওকে। আচ্ছা, আমি বাসায় যাই। ক্লাস করবি না আর? না, আজকে আর ভালো লাগছে না। ওকে বাই। ওকে বাই। আমি বাসায় চলে আসলাম। যেই রুমের দরজা খুলতে যাব, তখনই অবাক হয়ে যাই। এ কি, দরজা খোলা কেন? আমি তো দরজা আটকিয়ে গিয়েছিলাম, তাহলে খুললো কে? আবার ভিতর থেকে দরজা বন্ধ করা। আমি দরজা টোকা দিলাম। কিছুক্ষণ পর কেউ একজন দরজা খুলে দিল। এ কি? এই আমি কাকে দেখছি, নাকি স্বপ্ন দেখছি? সবকিছু কেমন জানি গুলিয়ে যাচ্ছে। এ কি, আপনি এখানে হঠাৎ? আমার অবাক হওয়ার কারণ হলো, আমার সামনে আর কেউ নয়, ইরা দাঁড়িয়েছে, তাও আবার আমার বাসায়। ওকে দেখে আমার মেজাজটা গরম হয়ে গেছে। কেন, আমি কি আসতে পারি না নাকি? না, আপনি এই বাসায় থাকতে পারেন না। আমার স্বামীর বাসায় আমি থাকবো না তো কে থাকবে? আপনার স্বামীকে এখানে? কেন? আপনি? আমি আপনাকে বউ হিসেবে মানি না। আর কোন অধিকারে আপনি নিজেকে আমার বউ ভাবছেন? যে অধিকারে তুমি আমাকে বিয়ে করেছিলে, সেই অধিকারে তুমি আমার স্বামী। আপনি সেই দিন চড়া গলায় বলেছিলেন যে তুমি আমাকে গ্রহণ করতে রাজি না, তাহলে আজ কেন আমার মুখোমুখি হয়েছ? আমি সত্যি আমার কাজের জন্য লজ্জিত। জানি না তুমি আমাকে মাফ করবে কিনা, তবে আমি তোমাকে এখন খুব ভালোবাসি। থামুন আপনি। আপনার মতো মেয়ের মুখে ভালোবাসা শব্দটা মানায় না। সরি ইমন, আমি আমার কাজের জন্য অনুতপ্ত। প্লিজ আমাকে মাফ করে দাও। সবাইকে মাফ করা গেলেও আপনার মতো মেয়েকে মাফ করা যায় না। তা রবি কোথায়? আপনার তো ওর সাথে থাকার কথা ছিল। ও একটা খারাপ ছেলে, ওর চরিত্র অনেক নিচের লেভেলের। আমি সব কিছু ছেড়ে এসেছি শুধু তোমার কাছে। প্লিজ আমাকে এভাবে ফিরিয়ে দিও না। আপনাকে আমার কাছে আসতে কে বলেছে? আপনি নিজের রাস্তায় যান, আমাকে আর বিরক্ত করবেন না। না, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার কাছেই থাকবো। যদি আমার কাছে থাকতেই হয়, তাহলে পারবেন আমার অবহেলা সহ্য করতে? পারবো। আমি জানি আপনি পারবেন না, তাই আগে আগে বলছি যে আপনি চলে যান। আমি যাওয়ার জন্য এখানে আসিনি, আমি তোমাকে নিজের করে পেতে এসেছি। সেই কপাল আপনার নেই। আমি জানি আপনি এসব বলছেন একটা ঘোরে থেকে। নেশা কেটে গেলে সব আগের মতো হয়ে যাবে। আমি কোনো অন্ধকার নেশা করি না, আমাকে তোমার ভালোবাসার নেশা ধরেছে। মুছে ফেলুন সেই নেশা। আপনার আবেগের নেশাতে আমি আমার জীবন নষ্ট করতে চাই না। তোমার ভালোবাসার নেশা আমাকে এমন ভাবে ধরেছে যে সেটা আমি এই জীবন থাকতে ভুলতে পারবো না। আপনি একবার এক কথা বলেন। আগে বলেছেন যে আপনি আমাকে গ্রহণ করবেন না কখনো, এখন আবার বলছেন যে আপনি আমাকে ভালোবাসেন। আচ্ছা, আমি কি পুতুল নাকি? প্লিজ, আমার আগের কাজের জন্য আমি লজ্জিত, আমাকে একবার ভালোবাসার সুযোগ দাও। সেই সুযোগ কখনোই পাবে না। চাইলে আমাকে ভুলে যেতে পারো। আমি তোমাকে ভুলতে পারবো না। তাহলে চলে যাও এই বাড়ি থেকে। না, আমি যাব না। তাহলে প্রতিনিয়ত আমার অবহেলা সহ্য করার মতো ক্ষমতা আছে তোমার? আছে, আমি রাজি, তবুও তোমাকে ছেড়ে যাব না। ওকে। আমি আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম।
টেবিলে দেখি অনেক খাবার সাজানো। আপনি খেয়ে নিন, আমি বাইরে থেকে খাবো। বাইরে কেন খাবা? আমি তোমার জন্য খাবার বানিয়েছি। আপনি বানিয়েছেন, বরং আপনি খান, আমার দরকার নাই সেই খাবার খাওয়ার। আমি বাইরে যাচ্ছি, আপনি খেয়ে নিয়েন। ইরা কিছু বলতে যাবে, আমি না শুনে চলে আসলাম। ওর কথা আমি কোনোদিন শুনবো না। বাহিরে এসে পেট ভরে খেয়ে নিলাম। বাসায় এসে দেখি ইরা খাবার টেবিলের সামনে বসে আছে। আমি খেয়ে এসেছি, আপনি খেয়ে নিন, এই বলে আমি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর কান্নার শব্দ পাচ্ছি আমি। ইরা খাবার খাচ্ছে আর টিপে টিপে চোখের পানি ফেলছে, যেটা স্পষ্ট আয়নার প্রতিফলন দেখতে পেলাম। ও কাঁদুক, আমার কি, ও আমাকেও অনেক কষ্ট দিয়েছে। এবার সময় এসেছে প্রতিশোধ নেবার। আমি জানি আঙ্কেল নিজের মেয়ের কষ্ট সহ্য না করতে পেরে ওকে আমার ঠিকানা দিয়েছে। আঙ্কেল ভুল করেছে, আমার কাছে থাকলে আরো বেশি কষ্ট পাবে। আমি আর 7-5 না ভেবে একটা বই নিয়ে পড়তে লাগলাম। কিছুক্ষণ পর ইরা আমার রুমে আসলো। ওর মুখটা ফ্রেশ ফ্রেশ লাগছে, হয়তো মাত্র ফ্রেশ হয়ে আসলো। আমি ওর দিকে একবার আর চোখে তাকিয়ে আবার পড়ায় মন দিলাম। তুমি একটু রেস্ট নাও, তোমাকে খুব ক্লান্ত লাগছে। আমি কোনো কথা বলছি না, চুপচাপ বই পড়তে লাগলাম। কি হলো? রেস্ট নিতে বলেছিলাম আমি। আপনি কে যে আপনার কথা আমাকে শুনতে হবে? আমি তোমার বিয়ে করা বউ। আরেকবার এই কথা উচ্চারণ করলে কিন্তু আমি আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। যত ইচ্ছে মারো, আমার সমস্যা নাই, তবুও সত্যিটা বলবো। ধুর, এই বলে আমি বইটা হাতে করে ছাদে আসলাম। এসে পড়তে লাগলাম। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। দূর, এই সময় আবার কে কল দিল? স্ক্রিনে তাকিয়ে দেখি রিয়া কল দিয়েছে। আরে রিয়া ম্যাডাম, কেমন আছেন? এই তো স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি, তা আমাকে তো ভুলেই গেলেন। না, আপনাকে মনে আছে আমার। রিয়ার সাথে কথা বলছি, হঠাৎ মনে হলো কেউ জানি ছাদের দরজার আড়ালে লুকিয়ে আছে। আমার বুঝতে আর দেরি রইল না যে এটা ইরা, তাই ইরাকে দেখানোর জন্য জান বলো। জান মানে কি বলছেন আপনি? চুপচাপ আমার সাথে অ্যাক্টিং করো, পরে সব বুঝিয়ে বলবো। ইরাকে রাগানোর জন্য, তাই না? তুমি কিভাবে জানো? আঙ্কেল আমাকে সব বলেছে। জান খেয়েছে? না, খাই নাই এখনো, পরে খাবো। কেন বেবি, এখনো খাওনি কেন? তুমি জানো না তুমি না খেলে আমিও খেতে পারি না? ওইদিকে রিয়া আমার ভাষা শুনে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি খেয়ে কল দাও, আমি কিন্তু তোমার কলের অপেক্ষায় থাকবো। ওকে, বাই। ওকে, লাভ ইউ। কল কেটে দিলাম। দরজার ওইখান থেকে এখন আর শব্দ আসছে না, হয়তো ইরা চলে গেছে। এইভাবে কিছুক্ষণ ছাদে বসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম, কিন্তু কোনো জবাব নাই। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম, তবুও দরজা খুলছে না। এইবার খুব টেনশন হচ্ছে, ভিতরে খারাপ কিছু হয় নাই তো? যেই আবার টোকা দিতে যাব, ঠিক তখনই ইরা দরজা খুললো। আমি ওর দিকে তাকাতে পারছি না। ওর চেহারা এত বাজে হয়ে আছে, মনে হয় অনেকক্ষণ কেঁদেছে, ঠিকমতো ফ্রেশ হতে পারিনি। এত সময় লাগলো কেন দরজা খুলতে? একটু কাজ করছিলাম তাই। ওকে, সর সামনে থেকে। ইরা সামনে থেকে সরে গেল আর আমি সোজা আমার রুমে চলে আসলাম। ইরা কিছু নাস্তা বানালো আমার জন্যে। তোমার জন্য কিছু বানিয়েছি, খেতে আসো। আমি কি আপনাকে একবারও বলেছি যে আমার জন্য নাস্তা বানাতে? তুমি তো সব সময় এই সময় কিছু খেতে। আপনার হাতে কিছু বানানো খাবো না, আপনারটা আপনি খান। প্লিজ চলো, প্লিজ। সমস্যা কি আপনার? আরেকবার খেতে বললে আমি বাসা থেকে বেরিয়ে যাব। ধমক দেওয়ার পরে দেখলাম ওর চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমেছে। আমি সেই দিকে না তাকিয়ে মোবাইল টিপতে লাগলাম। তুমি ছাদে কার সাথে কথা বলছিলে? আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। ঘরে বউ ফেলে একটা মেয়ের সাথে তোমার কথা বলতে লজ্জাবোধ করলো না? কে বউ বল, কার বউ বল? ইরা গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো, কথা বলছিস না কেন? বল কে বউ। আরেকবার যদি এই কথা শুনি তাহলে তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। আমি আর কখনো বলবো না, তবু আমাকে তাড়িয়ে দিও না প্লিজ। তোমার পায়ের নিচে আমাকে একটু থাকতে দাও। আমার সাথে থাকতে হলে কোনো উল্টাপাল্টা কথা বলবি না। ওকে। দূর, মেজাজটাই খারাপ করে দিলি। আমি আর কিছু না বলে বাহিরে বেরিয়ে আসলাম। মন চাই আর বাসায় না ফিরি। এমন সময় আঙ্কেল কল দিল। আঙ্কেল বলেন। আগে তোর কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি ইরাকে পাঠানোর জন্য। পাঠিয়ে তো দিয়েছেন, কি আর করার? মেয়েটার কষ্ট আর সহ্য হচ্ছিল না আমার, তাই আমি তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। আপনি কিভাবে ভাবলেন যে ও আমার কাছে খুশি থাকবে? দেখো বাবা, সাংসারিক জীবনে কেউ একটু ভুল করে, আর ইরা তো নিজের ভুল বুঝতে পেরেছে। আচ্ছা আঙ্কেল, পরে কথা বলবো, বাই। কেন, তুই কোথায়? আমি বাহিরে বাসায় যাচ্ছি এখন। ওকে, বাই। সত্যি বলতে কি, আঙ্কেলের কথা আমার কাছে ভালো লাগছিল না, তাই তাকে এড়িয়ে যাওয়ার জন্য কল কেটে দিয়েছিলাম। বাইরে থেকে খেয়ে নিলাম। খেয়ে আসতে আসতে কিছুটা রাত হয়ে গেছে। বাসায় এসে দরজা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ও, তার মানে দরজা খোলাই ছিল। বাসায় ঢুকে দেখি ইরা খাবার নিয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। এই ইরা। কি হয়েছে?
আমি বাইরে থেকে খেয়ে এসেছি, আপনি খেয়ে নিন। এই কথা বলার পর ইরার মুখটা মলিন হয়ে গেল। তবে একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম, আর সেটা হলো ইরার গালে 5 আঙ্গুলের দাগ। সাদা গালটার মধ্যে দাগগুলো রক্তবর্ণ হয়ে আছে। আমি আর কিছু না বলে আমার রুমে চলে আসলাম। এসে ফেসবুকিং শুরু করছি। কিছুক্ষণ পর করুণ কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসলো। দূর, ওর কান্নার আওয়াজ শুনে আমার লাভ কি? সবটাই ওর নাটক। আমি জানি ও খাচ্ছে আর কাঁদছে। আমি আর কিছু না ভেবে শুয়ে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর ইরা রুমে আসলো আর বিছানায় উঠলো। আপনি বিছানায় উঠেছেন কেন? তাহলে ঘুমাবো কোথায়? আপনি নিচে বিছানা করুন, আপনি নিচে ঘুমাবেন। ইরা কিছু না বলে চুপচাপ নেমে গেল। আমিও শুয়ে পড়লাম। মাঝ রাতে কারো ফুপিয়ে কান্নার জন্য ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি ইরা ফুপিয়ে কাঁদছে। ওর কান্না আর আমার সহ্য হচ্ছে না। আমিও তোকে ভালোবাসি, মন চাচ্ছে ওকে বুকের সাথে জড়িয়ে ধরি, কিন্তু না, ওকে আমি তিলে তিলে কষ্ট দিব। এই সমস্যা কি আপনার? আপনার জন্য তো আমি ঘুমাতে পারছি না। ওকে সরি, তুমি ঘুমাও। আমি আর কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে দেখি ইরা নাস্তা বানিয়েছে। নাস্তা খেতে এসো। না, আমি বাহিরে খাবো, আপনি খেয়ে নিয়েন। আমি তোমার জন্য বানিয়েছি। কে বলেছে আমার জন্য বানাতে? যত সব ঝামেলা। আমি সেই দিকে না তাকিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। রেডি হয়ে কলেজে যাব এমন সময় আমি যাব কলেজে, তুমি কি আমাকে তোমার সঙ্গে নেবে? না, আপনি আপনার মতো আসেন। আমি আর কিছু না বলে কলেজে চলে আসলাম। কিরে, তোর মন খারাপ কেন? তুই তো সব জানোস, তারপরে জিজ্ঞেস করস কেন? জানি, ঠিক আছে, কিন্তু তোকে আগে কখনো মন খারাপ করতে দেখি নাই। আরে ভাই, ইরাকে কষ্ট দিয়ে আমিও খুব কষ্ট পাচ্ছি যে। তাহলে তাকে মেনে নিলেই তো হয়। এত তাড়াতাড়ি কি মানা যাবে? তুইও তো জানোস যে ও আমার সাথে কি কি করেছে। তুই আজকে ইরাকে সাথে করে আনিস নাই? না, ও আসার জন্য বলেছিল, পরোয়া না করে চলে এসেছি। ও এত দূর রাস্তা একা একা কি করে আসবে? আরে এইরকম মেয়ের জন্য তোর চিন্তা করতে হবে না, দেখবি সব বাধা ফেলে চলে আসবে। ওই দেখ, ইরার কথা বলতে না বলতে ও এসে গেছে। কলেজের গেটে তাকিয়ে দেখি ইরা মাত্র কলেজে ঢুকলো, আর রবি আর ওর ফ্রেন্ডরা ওকে নানাভাবে টিস করতে লাগলো। দেখ, রবি ওর সাথে কি করছে। করতে থাকুক, আমার কি। আর কেউ না হোক, ও তো তোর বিয়ে করা বউ। কোনো মানে হয় না এই বিয়ের। আচ্ছা, তুই তো ওকে ভালোবাসিস, আজ নিজের ভালোবাসাকে অন্য কেউ টিস করছে, সেটা দূর থেকে দেখছিস। ইরা বারবার আমার দিকে তাকাচ্ছে, হয়তো সাহায্য করার জন্য। আমি আর কিছু না ভেবে কয়েকটা গার্ড পাঠিয়ে দিলাম ইরাকে সেভ করে ক্লাসে এগিয়ে দিয়ে আসার জন্য। গার্ডরা কাছে যেতেই রবি আর ওর ফ্রেন্ডরা চুপ হয়ে গেল, আর ইরা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে গেল। ওর হাসিতে যেন আমি আবার ক্রাশ খেয়ে গেছি। মন মাতানো হাসি ওর। রবিকে আর ওর ফ্রেন্ডদের ইশারায় ডাকলাম। জি ভাইয়া বলেন। ইরাকে টিস করলি কেন? জানিস না ও আমার প্রাণ। সরি ভাই, বুঝতে পারি না। আরেকদিন যদি তোকে ইরার আশেপাশে দেখি তাহলে তোর শেষ দিন তোকে দেখিয়ে দিব। ওকে ভাইয়া। যা এখান থেকে। রবি আর ওর ফ্রেন্ডরা চলে গেল। আমিও আর তানভীর ক্লাসগুলো করতে লাগলাম। কলেজ শেষ করে যখনই গাড়িতে উঠতে যাব, ঠিক তখন আর চোখে দেখলাম ইরা আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে ইরাকে ফেলে গাড়িতে উঠে বসলাম। ইরা হয়তো আশা করেছিল যে আমি তাকে আমার সাথে নিব। কিছুক্ষণ পর আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। মোবাইল টিপছি, তখন ইরা বাসায় ঢুকলো। এতক্ষণ লাগে আপনার আসতে? আসলে রাস্তায় জ্যাম ছিল প্রচুর, তাই আর কি। ওকে, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিন। তুমি খেয়েছো? খেয়েছি, আপনি খেয়ে নিন। ইরা কিছু না বলে চলে গেল। আমি বসে বসে ফেসবুকিং করতে লাগলাম। ইরা আসলো আমার রুমে, কিছু না বলে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন আপনি? আসলে আজ বিকেলে আমার সাথে একটু মার্কেটে যেতে পারবা? কেন? কিছু কেনাকাটা করব তাই। আপনি একা যান, আমার ভালো লাগছে না। প্লিজ চলো না। বললাম তো আপনি একা যান, আমাকে এর মধ্যে টানছেন কেন? ওকে, তাহলে আর যাওয়ার দরকার নাই। এই বলে ইরা চলে গেল। আমি আগের মতো শুয়ে শুয়ে মোবাইল টিপছি। হঠাৎ করে মনে হলো শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই মোবাইলটা পাশে রেখে একটু রেস্ট নিলাম। কিছুক্ষণ পরে মনে হলো আমার শরীরের তাপমাত্রা বেড়ে কয়েক গুণ হয়ে গেছে। বিছানা থেকে উঠতে পারছি না, শরীরটা খুব ব্যথা করছে। জ্বর এত বেশি যে চোখটা মেলতে পারছি না। মুখ দিয়ে উল্টাপাল্টা প্রলাপ করছি। হঠাৎ অনুভব করি কেউ উষ্ণ হাত দিয়ে আমার শরীরটা টাচ করেছে। চোখটা হালকা খুলে দেখি ইরা আমার কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর কান্না করে বলছে, এই কি হয়েছে তোমার? হঠাৎ জ্বর চলে আসলো কিভাবে? আমি আর কিছু বলতে পারলাম না, শুধু ওর স্পর্শগুলো অনুভব করছিলাম। কিছুক্ষণ পর ইরা জলপটি দেওয়ার জন্য পানি নিয়ে আসলো। জ্বর বেশি থাকার কারণে হঠাৎ সেন্সলেস হয়ে গেলাম। আর কিছু মনে নাই আমার। জ্ঞান ফিরে দেখে আমার পাশে ইরা বসে আছে আর তানভীরও আছে। আমার জ্ঞান ফিরা দেখে, কিরে, এখন কেমন লাগছে? এই তো মোটামুটি ভালো। তুই এইখানে? তোর নাকি জ্বর, সেই জন্য ইরা কল দিয়েছে। হঠাৎ জ্বর আসলো কিভাবে বুঝতে পারছি না। আজ ইরা পাশে না থাকলে যে তোর কি হতো আল্লাহ জানে।
আমি কিছু না বলে ইরার দিকে তাকালাম। ওর চোখের পানি এখনো শুকায় নাই। তানভীর, তুই আজ আমার সাথে থাকিস। শালা তুই যে পাগল সেটা তো জানতাম না। কেন? আমি আবার কি করলাম? এরা তো সেবা করতে পারবে, আমার দরকার হবে না। কিন্তু আমার কোনো কিন্তু নাই, আমি যা যা লাগে এনে দিয়েছি। তুই এখন রেস্ট নে, আর যা প্রয়োজন হবে ইরাকে বলিস। ওকে। আমি যাই, নইলে আমার বাবা আর মা আবার চিন্তা করবে। তুই আঙ্কেল আন্টির কাছ থেকে বলে আসিস নাই? না, দ্রুত চলে এসেছি, বলতে পারি নাই। ওকে, তুই যা, পরে কথা হবে। বাই, নিজের খেয়াল রাখিস। তানভীর চলে গেল। তুমি শুয়ে পড়ো, আমি কাঁথা মেলে দিচ্ছি। আমার ঘুম আসছে না, এখন উঠে বসতে চাই। এখন বসা লাগবে না, পরে বসিও। প্লিজ, শুয়ে থাকতে আর ভালো লাগছে না। দাও, আমি তোমাকে সাহায্য করি। না, আমার সাহায্য প্রয়োজন নেই। আজকে অন্তত মানা করো না, তোমার এই অবস্থা নিয়ে তুমি কিচ্ছু করতে পারবা না। ওকে। ইরা মুখে হাসি দেখা দিল। সে আমাকে ধরে বসিয়ে রাখলো। আপনার চোখে পানি কেন? কেন? সবকিছু জেনেও না জানার ভান করে আছো? খুব খিদে পেয়েছে, একটু খাবার আনবেন? আনবো না মানে? ওকে, আমি এক্ষুনি আনছি। ইরা চলে গেল খাবার আনার জন্য। আমি চুপচাপ বসে আছি। রিয়া কল দিল। রিয়া, কেমন আছেন? ভালো ভাইয়া, আপনি? বেশি ভালো না, শরীরটা খারাপ, তাই কিছু করতে পারছি না। কেন, কি হয়েছে আপনার? খুব জ্বর আমার, নড়তেও পারছি না ঠিক মতো। এখন কেমন লাগছে? ইরা এমনভাবে সেবা করছে যে অসুস্থ হয়ে থাকতে পারি। বাবা, তাই নাকি? তাই ইরা কোথায়? আমার জন্য খাবার আনতে গেছে। ওকে, আপনি খেয়ে নিন, পরে কল দিব। ওকে বাই। গুড নাইট। রিয়া কল কেটে দিল আর আমি ফেসবুকিং করতে লাগলাম। কিছুক্ষণ পর ইরা খাবার নিয়ে রুমে ঢুকলো। কার সাথে কথা বলছিলে? সেটা আমার ব্যাপার, আপনাকে বলতে বাধ্য নই। ওকে, বলার দরকার নেই। এখন হা করো, আমি খাইয়ে দিই। কেন? আমার হাত নেই নাকি? আপনার হাত দিয়ে খাবো কেন? এই শরীর নিয়ে একা একা খাবে কিভাবে? তাই আমি খাইয়ে দিচ্ছি। আপনি আপনার খাবার খান গিয়ে, আমি আমারটা খেতে পারবো। আমি সোজা ইরার হাত থেকে থালাটা নিয়ে খেতে শুরু করলাম। ইরা কিছু না বলে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এইভাবে তাকিয়ে না থেকে আপনি আপনার খাবার খান গিয়ে। ইরা চলে গেল আরেক রুমে। আমি খাবার খেয়ে হাত ধুয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ইরা খাবার খেয়ে আসলো। তোমার মেডিসিন আছে তো? সেগুলো খেয়ে ঘুমাও। একটু আগে একটা খেয়েছি, এখন আর খাবো না। প্লিজ, নইলে আবার জ্বর আসতে পারে। আসবে না জ্বর। মেডিসিনটা খেলে কি সমস্যা হতো? একবার বললাম তো খাবো না, তার উপর এত জোর করেন কেন? ওকে, তাহলে শুয়ে পড়ো। আমিও ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে আবার জ্বর আসলো। প্রচুর শীত করছে, কাঁথাটা যে গায়ে দিব সেই শক্তি পাচ্ছি না। জ্বরের কারণে মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বের হচ্ছে। এমন সময় কেউ একজন আমার গায়ে কাঁথা জড়িয়ে দিল আর মাথায় জলপট্টি দিতে লাগলো। কিছুটা ভালো লাগার কারণে ঘুমে চোখটা বুজে এলো। সকালে জ্বরটা কম ছিল, তাই উঠতে দেখি ইরা আমার বিছানায় পাশে হাতে ভেজা কাপড় নিয়ে বসে বসে ঘুমাচ্ছে। বাহ, ওকে দেখতে একদম বাচ্চা ঘুমন্ত পরীর মতো লাগছে। বোধহয় সারা রাত না ঘুমিয়ে আমার পাশে বসেছিল আর সারা রাত নিজের ঘুমটা বিসর্জন দিয়ে আমার সেবা করেছিল। আমি উঠতেই তার ঘুম ভেঙে গেল। এই, তুমি উঠছো কেন? তো কি করব, সারাদিন শুয়ে থাকবো নাকি? দরকার হলে তাই থাকতে হবে। এখন শুয়ে পড়ো। একবার বলেছি আমার ব্যাপার নিয়ে মাথা না ঘামাতে, তাহলে এমন করছেন কেন? ওকে, যাও তুমি। আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ইরা নাস্তা বানাচ্ছে। কিছুক্ষণ পর, এসো, খেতে এসো। কাল সারা রাত আপনি ঘুমাননি? ঘুমিয়েছি তো। আপনার চোখ যে মিথ্যা বলছে। আপনার চোখ তো বলছে যে আপনি সারা রাত না ঘুমিয়ে কেটে দিলেন। আপনাকে দেখে ক্লান্ত লাগছে, খাবার খেয়ে শুয়ে রেস্ট নেবেন। আচ্ছা, দেখা যাবে, আগে আপনি খেয়ে নিন। ওকে খাবার দেন আর আপনিও বসে পড়ুন আমার সাথে। ইরা আমার সাথে বসে খেতে লাগলো। আমি ওর দিকে না তাকিয়ে চুপচাপ খেতে লাগলাম। খাওয়ার পর কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই, তুমি কই যাবা? কেন কলেজে যাব? আপনি রেস্ট নিন। দেখো, তোমার শরীর খারাপ, এই অবস্থাতে যেও না। আসলেই তো শরীরটা বেশি ভালো না, হঠাৎ করে কিছু হয়ে যেতে পারে। থাক, আজ আর কলেজে যাব না। ওকে, যাব না। সত্যি? খুশি হওয়ার কি আছে এখানে? না, কিছু নেই, এমনি। তুমি শুয়ে থাকো, আমি গিয়ে রান্না করছি। ইরার কথা মতো আমি শুয়ে আছি। কিছুক্ষণ পর দরজায় কলিং বেল চাপ দিল কেউ। ইরা দরজা খুলে দিল। হঠাৎ দেখে আঙ্কেল আমার রুমে এসেছে। আরে আঙ্কেল, আপনি? আপনার না আজকে অফিস আছে? আজকে অফিসে যাই নাই, তোর কাছে আসবো বলে। তোর নাকি শরীর খারাপ? না, তেমন কিছু না, হালকা জ্বর আসছিল। হঠাৎ জ্বর আসলো কেন? সেটা শিওর জানি না। তা দাঁড়িয়ে আছেন কেন? বসেন। আঙ্কেল আমার পাশে বসলো। বাবা, তুই এখন কেমন বোধ করছিস? এই তো মোটামুটি ভালো লাগছে। আপনার শরীরের কি অবস্থা? এই তো ভালো। এইখানে থাকতে তোর কোনো কষ্ট হচ্ছে না তো? না, কিসের কষ্ট? আচ্ছা, তাহলে আমি যাই, কিছু কাজ আছে। সে কি, মাত্র আসলেন আবার চলে যাবেন?
কাজ ফেলে এসেছি, তাই যেতে হবে। দুপুরে খাবারটা খেয়ে যাইয়েন। আজকে না, আরেকদিন জমিয়ে খাবার খাবো। ওকে। তাহলে যাই, আল্লাহ হাফেজ। ওকে বাই, আল্লাহ হাফেজ। আঙ্কেল চলে গেলে আমিও শুয়ে রইলাম আর মোবাইল টিপছি। এইভাবে কেটে গেল কয়েকটা দিন। জ্বর সেরেছে অনেক আগে। ইরার সাথে এখনো খারাপ ব্যবহার করি, কখনো ওকে স্বামীর অধিকারটা দেই নাই। প্রতিদিনকার মতো আজকেও আমি আর তানভীর ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি। দোস্ত, একটা কথা বলি। বল। তোর মনে হয় না তুই একটুও বাড়াবাড়ি করতেছিস? কিসের আর বাড়াবাড়ি? কিছুই তো বুঝতে পারছি না। ইরার ওপর একটু বেশি চাপ হয়ে যাচ্ছে না? মানে? দোস্ত, আমার কথা একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা কর। ও যদি তোকে মিথ্যা ভালোবাসতো তাহলে ও তোকে এইভাবে সেবা করতো না। তারপর তোর অবহেলা পাওয়ার সত্ত্বেও এইখানে পড়ে থাকতো না। মেয়েটা সত্যি তোকে ভালোবাসে। আমি ওর কথার উত্তর না দিয়ে ভাবতে লাগলাম, সত্যিই তো মেয়েটা আমার জন্য কত কি করেছে। নিজে না খেয়েও আমার রাতভর সেবা করেছে। তাহলে আমি কিভাবে এমন মেয়েকে অবহেলা করতে? কি রে, কিছু বলছিস না কেন? কি হয়েছে বল। কই হারিয়ে গেলি? আর কি এত ভাবতেছিস? ভাবছি তোর কথা। তুই ঠিকই বলেছিস, মেয়েটা আমার জন্য অনেক করেছে। এখন তুই বল আমি কি করব? তুই আজকে গিয়ে ওকে মেনে নিবি। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আজকে তো 5 তারিখ, আগামী 8 তারিখে ইরার জন্মদিন। ওই দিন পার্টির আয়োজন করে ওকে সবার সামনে মেনে নিব। সেটাই কর, একটা সারপ্রাইজ দে। এখন ক্লাসে আয়। আমরা ক্লাসে গেলাম, ইরাও ক্লাস করছে। আমি আর তানভীরও ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষের পর আমি চলে আসলাম একা একা। এসে খাবার খেয়ে নিলাম, শুয়ে রইলাম। ইরা তখন কলেজ থেকে বাসায় ঢুকলো। তার মুখে প্রচুর ঘাম লেগে আছে। আমি তবুও কিছু না বলে আমার কাজ করে যাচ্ছি। ইরা ফ্রেশ হয়ে আসলো। তুমি খেয়েছো? খেয়েছি, আপনি খেয়ে নিন। একদিন আমার সাথে বসে খাবার খেলে কি হয়? পারবো না খেতে। কেন? বেশি প্রশ্ন করা আমি লাইক করি না। আপনি আপনার কাজ করুন। এই বলে ইরা চলে গেল। এখন আর ইরাকে বকা দিলেও সে কান্না করে না, কারণ সে এইসব অবহেলা প্রতিদিন সহ্য করে নেয়, তাই তার অভ্যাস হয়ে গেছে। ঘুম আসছে না দেখে একটা বই নিয়ে পড়তে লাগলাম। তোমাকে অনেক আগে বলেছি যে আমার সাথে একটু মার্কেটে যেতে। আমিও তোমাকে আগে বলেছি যে তোমার সাথে আমি যেতে পারবো না, চাইলে তুমি একা যাও। এমন সময় রিয়া কল দিল। আমি মোবাইল নিয়ে ইরার সামনে দিয়ে ছাদে চলে আসলাম। রিয়া বলো। কেমন ভাই আপনি? বোনকে একটা কলও দেন না? কি করে দিব? সারাদিন যে কি কি করি সেটা তো আর আপনি দেখেন না। আপনার কাজ তো শুধু বই পড়া, তাই না? রিয়ার সাথে কথা বলছি, হঠাৎ খেয়াল করলাম যে দরজার আড়ালে কেউ দাঁড়িয়ে আছে। আমি জানি এইটা ইরা, তাই ইরাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম, জান তুমি কি করো? ইরা এসেছে বুঝি? তোমাকে তো আমি বিয়ে করব, তুমি কোনো চিন্তা করো না। ইরাকে আমি ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্সের কথা শুনে ইরা আবার রাগ করবে তো? আরে ইরাকে পাত্তা দেয় কে? ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, তাই তোমাকে আমার বউ করে আনবো। রিয়া কিছু না বলে জোরে জোরে হাসতে লাগলো। তোমার মনের সব ইচ্ছা আমি পূরণ করব। ইরাকে শোনানোর জন্য রিয়ার সাথে বানিয়ে বানিয়ে কথা বলছি। আর এই ইরা আমাকে ছেড়ে গেলে আবার কি? ওকে তো আমি সহ্যই করতে পারি না। দেখলাম ইরার সেখানে নেই, হয়তো কষ্ট পেয়ে রুমে চলে গেছে। আচ্ছা, আপনার সাথে পরে কথা বলবো, বাই। ওকে বাই। ছাদ থেকে নেমে এসে আমি রুমে গেলাম। রুমে ইরাকে দেখতে পেলাম না। একটু বারান্দায় বসলাম। কিছুক্ষণ পর ইরা হাতে চা নিয়ে আসলো। ইরার দিকে তাকিয়ে দেখি ওর চোখগুলো লাল হয়ে আছে। হয়তো ছাদ থেকে এসে অনেকক্ষণ কান্না করেছে। চুলগুলো সব এলোমেলো হয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে নিজের যত্ন ঠিকমতো রাখছে না। এই নাও তোমার চা। আপনাকে চা আনতে কে বলেছে? একটু ঠান্ডা লাগছে, তাই ভাবলাম চা বেশ জমবে, তাই তোমার জন্য চা নিয়ে এসেছি। না, আমি চা খাবো না, আপনার চা আপনি খান। ওকে। ইরা চাটা রেখে আসলো। আর 2 দিন অপেক্ষা করো যান। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর দিব না। তোমার জন্মদিনে সবচেয়ে ভালো গিফট আমি দিব, আর তোমাকে সারা জীবন আমার করে রাখবো। তোমাকে আর কষ্ট পেতে দিব না। ইরা চা রেখে আমার পাশে এসে বসলো। মেয়েটা কে ছিল? কোন মেয়ের কথা বলছেন আপনি? যে মেয়েকে তুমি বিয়ে করবে। আপনি কিভাবে জানেন? আগে বলো কে ছিল? সে আমার গার্লফ্রেন্ড ছিল। এখন নাই? সে ছিল, আর আছে, আর সারা জীবন থাকবে। ও, মেয়েটা অনেক সুন্দর তাই না? সেটার বলতে, তোমাকে আমি 8 তারিখে খুব সুন্দর একটা গিফট দিব, যেটা তুমি কখনোই কল্পনা করতে পারবে না। কি গিফট দিবে? সব শুনেছো, কিন্তু গিফটের কথা শোনো নাই। আমাকে আর এই ব্যাপারে প্রশ্ন করবা না। এই বলে আমি উঠে চলে আসলাম। ইরার চোখে তখনও পানি চিকচিক করছিল। তোমাকে আর কষ্ট দিব না, এই 2 দিন কষ্ট করে নাও প্লিজ। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। কেউ কারোর সাথে কোনো কথা বলি নাই। পরের দিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে আসলাম। আসার সময়, আজকে প্লিজ তুমি আমাকে কলেজে নিয়ে যাও। কেন, আপনার কি হাত পা নেই নাকি চলতে পারেন না? না সেটা না,
প্রতিদিন এইভাবে কলেজে যেতে খুব অসুবিধা হয়, পরে ঠিকমতো ক্লাসগুলোও করতে পারি না। সোজাসুজি বলে দিচ্ছি যে আমি আপনাকে কলেজে নিয়ে যেতে পারবো না, আপনি একা একা আসুন। ওকে। এখন আমি আর তানভীর ক্যাম্পাসে বসে আছি। কিরে, কিছু ভাবলি নাকি পার্টির ব্যাপারে? ভেবেছি তো অনেক কিছুই, শুধু 8 তারিখটা আসতে দে। মেয়েটা এত খুশি হবে যে কি বলবো তোকে। হুম, আচ্ছা, তুই তো ইচ্ছা করলে ইরাকে তোর সাথে করে কলেজে আনতে পারিস। পারি, কিন্তু আনি না। কেন? তুই জানোস তোর বাসা থেকে আসতে কত কষ্ট হয় মেয়েটার? তুই কিভাবে জানলি যে ওর কষ্ট হয়? ওই দেখ ইরার ক্লান্তি। তানভীর কলেজের গেটের দিকে কি জানি ইশারা করে দেখালো। তাকিয়ে দেখি ইরা গেট দিয়ে ঢুকলো। ইরার মুখে প্রচুর ঘাম লেগে আছে, মনে হয় গোসল করেছে। দেখছিস আগের ইরার সাথে এখনকার ইরার কত পার্থক্য। দেখতে পাচ্ছি। আর 2 দিন কষ্ট দিব ওকে, তারপর সারা জীবন বুকে জড়িয়ে রাখবো। সেটাই। এখন ক্লাসে চল। চল। তারপর আমরা ক্লাসে গেলাম, ক্লাস সবগুলো করলাম। ছুটির পর আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। সত্যি? ইরা কোনো কথা না বলে দ্রুত গাড়িতে চেপে বসলো। কিছুক্ষণ ড্রাইভিং করতেই হঠাৎ আমাকে সাথে নিয়ে ফিরছো কেন? আপনার ভালো না লাগলে আপনি নেমে যেতে পারেন। না না, আমি ঠিক আছি, এমনি জানতে চেয়েছি। ড্রাইভিং করার সময় কথা বলা আমি পছন্দ করি না। ওকে, আর বলবো না। সারা রাস্তায় আর ইরার সাথে কথা বলি নাই। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে গাড়ির চাবি নিয়ে বের হতে লাগলাম। কোথায় যাচ্ছ তুমি? সেটা কি আপনাকে বলতে হবে? তুমি আমার সাথে এমন ব্যবহার করো কেন? যদি এই ব্যবহার না আশা করেন তাহলে আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না। না বলে গেলে তো আমার টেনশন হবে। করতে হবে না আমার জন্য টেনশন। এই বলে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি রিয়াকে রিসিভ করার জন্য। রিয়ার কলেজের ক্লাস বন্ধ, তাই সে আমাদের কাছে বেড়াতে আসবে। বাস স্ট্যান্ডে গিয়ে রিয়াকে রিসিভ করলাম। দুইজনে এখন গাড়িতে বসে আছি। আপনাকে যে প্ল্যান শিখিয়ে দিয়েছি সেটা মনে আছে তো? ভাইয়া মনে আছে, কিন্তু ইরা তো খুব কষ্ট পাবে। আর মাত্র 2 দিন কষ্ট দিব, তারপর তো মেনেই নিব। সেটা ঠিক। যখন আপনাকে ইশারা করব তখন প্ল্যান মতো কাজ করবেন। ওকে ভাইয়া, তা আমরা এখন কোথায় যাচ্ছি? ইরাদের বাসা থেকে বের করে দেওয়ার পর আমি যেই বাসায় থাকতাম সেই বাসায় নিয়ে যাচ্ছি। তা ইরাও কি আপনার সাথে থাকে? সে থাকে। কেন, তুমি তো জানোই। হুম। রিয়ার সাথে সারা রাস্তা গল্প করতে করতে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। ইরা এসে দরজা খুলে দিয়ে ভূত দেখার মতো দাঁড়িয়ে আছে। সরবেন না নাকি? রিয়া, তুই আসবি? একবারও বলতে পারলি না? তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলি নাই। বাহিরে দাঁড়িয়ে থাকবো নাকি? না না, ভেতরে আসো। আমরা ভিতরে ঢুকলাম। আমি আমার রুমে ফ্রেশ হয়ে শুয়ে আছি, আর ওইদিকে 2 বোন গল্প করছে। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে গেলাম, গিয়ে হাঁটাহাঁটি করতে লাগলাম। কিছুক্ষণ পর ছাদে ইরা আর রিয়া আসলো। তা ভাইয়া, আপনার জিএফ এর কি খবর? রিয়ার কথা শুনে ইরা রীতিমতো অবাক। ইরা হয়তো বুঝছে যে রিয়া আমাদের ব্যাপারে জানে না। সে ভালো আছে। তো তাকে কবে বিয়ে করবেন? 8 তারিখে সবার সামনে আমি তাকে নিজের করে নিব। এইগুলো বলছি আর ইরার দিকে তাকাচ্ছি। মেয়েটার চোখের কোণে পানি এসে পড়েছে, হয়তো এখনই কেঁদে দিবে। তবুও নিজেকে সামলে বলতে লাগলো, ইমন, তুমি কি সত্যি আবার বিয়ে করবে? তুই তো ভাইয়াকে মেনে নিতে পারিস নাই ঠিক মতো, তাই ভাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে বিয়ে করে নেওয়া উচিত। সেটাই। এই বলে ইরা চোখের পানি ছেড়ে দিয়ে আমাদের চোখের সামনে থেকে চলে যায়। দেখেছেন ইরা আপনাকে কত ভালোবাসে? সেটা তো আগে অনুভব করেছি। ওকে এভাবে কষ্ট দিতে আমার আর ভালো লাগছে না। আমারও লাগছে না, কিন্তু একটু শিক্ষা তো দিতেই হবে। সেটা আপনার ব্যাপার, আমি এর মাঝে নাই। সমস্যা নাই, আপনি শুধু আমাকে সাপোর্ট দিলেই হবে। সেটা দিব, সমস্যা নাই। এইভাবে রিয়ার সাথে ছাদে গল্প করে রুমে আসলাম। মনে মনে যা ভেবেছিলাম সেটাই হলো। ইরা কান্না করে চোখ মুখ ফুলিয়ে রেখেছে। ওকে দেখতে একদম বাজে লাগছে। কি রে, তোর এই অবস্থা কেন? না কিছু না। শরীর যত্ন কি ঠিক মতো নিস না নাকি? এভাবে কেউ থাকে? যা ঠিক মতো ফ্রেশ হয়ে আয়। আমি কিছু না বলে আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পড়ালেখা করলাম। পড়ার পর সবাই একসাথে খাবার খেলাম। খাওয়ার পর ইরা আর রিয়া আসলো আমার রুমে। এসে তারা গল্প করতে লাগলো আমার সাথে। সবাই গল্প করছি, কিন্তু ইরা কেমন জানি চুপচাপ রয়েছে। কি রে, তোর কি হয়েছে? কই কিছু না তো, আমার ঘুম আসছে, আমি ঘুমাবো। সে কি, এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবি? ভালো লাগছে না আমার, রেস্ট নিতে চাই আমি। শরীর খারাপ হলো নাকি আবার? না তেমন কিছু না, পরে গল্প করিস, এখন আয়। ওকে, তাহলে ঘুমিয়ে পড়েন আপনারা। গুড নাইট। ওকে, গুড নাইট। আমি বিছানায় শুয়ে আছি আর ইরা নিচে বিছানা করলো। গভীর ঘুমে তলিয়ে গেলাম, কিন্তু ঘুমটা বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না, কারণ ইরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে।
অনেক রাগ হলো আমার ঘুম ভাঙার কারণে। এই সমস্যা কি আপনার? এইভাবে ন্যাকা কান্না করেন কেন? আপনার জন্য কি ঠিকমতো ঘুমাতেও পারবো না নাকি? সরি, তুমি ঘুমাও, আর হবে না। ঘুমানোর চেষ্টা করবো কিভাবে যদি এইভাবে বিরক্ত করেন? ইরা কিছু না বলে বাথরুমে চলে গেল। আমিও ঘুমাতে পারলাম না। আমি জানি সে এখন বাথরুমে গিয়ে কান্না করবে। আমি জোর করে ঘুমানোর চেষ্টা করলাম আর ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করলাম সবাই একসাথে বসে। আজকে আপনারা কেউ কলেজে যাবেন না। কেন? আমি আসছি আপনার বিয়ে খেতে, আপনারা চলে গেলে আমি একা একা কি করব? রিয়ার মুখে আমার বিয়ের কথা শুনে ইরার মুখটা মলিন হয়ে গেল। ওকে, আজ আমি থাকবো বাসায়। তাহলে ইরা, তুইও থেকে যা। ওকে। সবাই আমার রুমে আসলো। নানা গল্প করলাম, কিন্তু গল্প করেনি শুধু ইরা। এইভাবে দিনটা পেরিয়ে গেল। রাতে খাবার খেয়ে আমি আমার রুমে আসলাম। পিছন পিছন রিয়া আর ইরাও আসলো। আর মাত্র একদিন, তারপরে এই ভাইয়ের কষ্টটা দূর হয়ে যাবে। আজ রাতটা কাটিয়ে দিলে আগামীকাল ঘরে নতুন মেহমান আসবে। আমরা এইসব বলাবলি করছি। ইরা এমন সময় এমন কাজ করলো যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ইরা আমাকে হঠাৎ করে শক্ত করে জড়িয়ে ধরেছে আর কান্না করে বলছে, প্লিজ তুমি আরেকটা বিয়ে করো না, আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো। ইরার কথা আর কান্না দেখে খুব কষ্ট হচ্ছে। মন চাচ্ছে ওকে এখনই জড়িয়ে ধরে সব সত্যি বলে দেই। এই আপনি আমাকে ছাড়ুন, আমি আরেকটা বিয়ে করবই। আপনি তো আমাকে গ্রহণ করবেন না। আমি তো অনেক আগেই তোমাকে গ্রহণ করেছি। কিন্তু আমি করব না, আমারও তো একটা জীবন আছে। সেটাই তো, ভাইয়া ঠিক বলেছে, ভাইয়া আরেকটা বিয়ে করবে। এখন আমাকে ছেড়ে দিন। এই বলে আমি ইরাকে জোর করে ছাড়িয়ে নিলাম। প্লিজ তোমার পায়ের নিচে আমাকে একটু ঠাঁই দাও। সেটা আমি জানি না। আমার বউয়ের থেকে অনুমতি নিয়ে থাকতে পারবেন? ভাইয়া আমার আর তর সইছে না, কবে যে নতুন ভাবিকে দেখবো। আরে কালকেই দেখতে পাবা। ওকে, আপনারা শুয়ে পড়ুন, গুড নাইট। গুড নাইট। সবাই শুয়ে পড়লো। আমি আর ইরা শুয়ে পড়লাম। মাঝরাতে অ্যালার্মের কারণে ঘুমটা আবার ভেঙে গেল। অ্যালার্মটা ছিল ইরার কান্না। এইবার আমি ওকে কিছু না বলে চুপচাপ ঘুমানোর চেষ্টা করছি। সকালে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। এ কি ভাইয়া, আজকেও আপনি কলেজে যাচ্ছেন? ক্লাসও করব, তার পাশাপাশি সবকিছুর ব্যবস্থা করতে হবে তো। ওকে, তাহলে যান আপনি। আজ 8 তারিখ ইরার জন্মদিন। আজ ওকে বড় একটা সারপ্রাইজ দিব, সেটা ভেবে খুব খুশি লাগছে। কলেজে আসলাম তানবীরের সাথে দেখা করার জন্য। কিরে, সবকিছুর ব্যবস্থা করলি? সব ঠিক আছে, শুধু ইরা ভাবিকে সুন্দর করে সাজিয়ে আনবি, তাহলেই হবে। ও অনেক কষ্ট পাচ্ছে রে। শুধু আজকের দিনটাই পাবে, আর তো পাবে না। সব মেহমানদের ইনভাইট করেছিস? সব সম্পন্ন করেছি, শুধু রাতের জন্য অপেক্ষা। ওকে, এখন ক্লাসে চল। চল। আমরা ক্লাসে গেলাম। সবগুলা ক্লাস শেষ করে আমি বাড়িতে ফিরলাম, কিন্তু বাড়িটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। রিয়া, রিয়া। হঠাৎ রিয়া অন্য রুম থেকে আসলো। কি হয়েছে ভাইয়া? ইরা কোথায়? ও তো মার্কেটে গেছে। কি? ইরা মার্কেটে গেল আর আমাকে একবারও জানালো না? এই তো চলে আসবে এক্ষুনি। আমি আমার রুমে গেলাম, ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে রইলাম। হঠাৎ চোখ পড়ল টেবিলের উপর। ওইখানে একটা রঙিন কাগজ দেখতে পেলাম। এইটা আবার কিসের কাগজ? এটা তো আগে দেখি নাই। আগ্রহ নিয়ে কাগজ খুললাম। এ কি? এইটা তো একটা চিঠি। কার চিঠি এটা? দেখি পড়ে কি লেখা আছে। চিঠিটা পড়তে লাগলাম। প্রিয় ইমন, তুমি যখন এই চিঠিটা হাতে পাবে তখন আমি তোমার পাশে থাকবো না। আজ তুমি বিয়ে করে নতুন বউ ঘরে তুলবে, অথচ আজ যে আমার জন্মদিন, সেই বিষয় নিয়ে তোমার কোনো চিন্তাই ছিল না। তোমাকে অনেক ভালোবেসেছি আর ভালোবেসে যাব। তোমার বিয়ে আমি প্রত্যক্ষভাবে দেখতে পারবো না, আর তোমাকেও আমি ডিভোর্স দিব না। যেই মনে তোমাকে ভালোবাসি সেই মন কি পারবে একটা সাইন দিয়ে দুজনকে আলাদা করতে? থাক, আমি আর কথা বাড়াতে চাই না। তুমি তোমার জীবন সঙ্গীকে নিয়ে সুখে থাকো, এইটাই আমার কামনা। আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, কখনো আমার মুখ দেখে আর রাগ করতে হবে না। আমি একটা আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, কিন্তু সেই আশা আর পূরণ হলো না। থাক, সব আশা পূরণ হতে নাই। তুমি বিয়ে করে শান্তিতে সংসার করো। প্রতিদিন আল্লাহর কাছে তোমাকে ভিক্ষা চাইতাম। হয়তো তুমি আমার কপালে নাই, তাই তোমাকে নিজের করে পেলাম না। আমি ছিলাম আমার ঠিকানায়, আছি আমার ঠিকানায়, আর থাকবো অজানা ঠিকানায়। দিদি, তোমার অবহেলার বউ ইরা। চিঠিটা পড়ে আমার হাত কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে নিজেও লুটে পড়ি মাটির মধ্যে। না, এটা হতে পারে না। ইরা আমাকে ছেড়ে যেতে পারে না। আমি তোকে খুব ভালোবাসি। না না, ইরাকে ফিরিয়ে আনতে হবে। আমি যে পাগলিটাকে বড্ড ভালোবাসি। আমার এই অবস্থা দেখে রিয়া দ্রুত আমার রুমে আসলো। কি হয়েছে ভাই আপনার? ইরা আমাকে একা ফেলে চলে গেছে। মানে কি বলছেন? এই যে তার চিঠি। রিয়া আমার হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে লাগলো। না ভাইয়া, এমন হতে পারে না। এরা মনে হয় মজা করছে। না, সে মজা করছে না। পাগলিটাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছি আমি। এমন সময় আমার মোবাইলটা বেজে উঠল। তাকিয়ে দেখি আঙ্কেল কল দিয়েছে। কলটা রিসিভ করলাম।
আঙ্কেল বলেন। বাবা ইরা, কি হয়েছে ইরার? ইরা আত্মহত্যা করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আঙ্কেলের কথা শুনে মোবাইলটা হাত থেকে পড়ে যায়। আমার কাছে আকাশ পাতাল সব এক হয়ে গেল। পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। আমি ধপাস করে বসে পড়ি। আমার অবস্থা দেখে রিয়া প্রশ্ন করলো, ভাইয়াকে ফোন করেছে? আঙ্কেল কল দিয়েছে। মামা কি বললো? এখন কথা বলার সময় নাই, দ্রুত আমার সাথে চলেন। রিয়া প্রশ্ন করতে গিয়েও আর করলো না। রিয়াকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে আসলাম। এ কি, আমরা হাসপাতালে কেন? গিয়ে দেখতে পারবে। এখন চলেন। রিয়া আর কোনো কথা বলল না। আমি দ্রুত কেবিনের সামনে গেলাম। সেইখানে আঙ্কেল আর আন্টি দাঁড়ানো ছিল। আমাকে দেখেই তারা কেঁদে ফেললেন। কোনো মতে নিজেকে শান্ত রাখলাম। নিজের কান্না চেপে ধরে সবাইকে সান্ত্বনা দিতে লাগলাম। রিয়া এতক্ষণে সব বুঝে গেছে। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে দেখা করতে পারেন। ধন্যবাদ ডাক্তার। তারা সবাই চলে গেল। ইরার কেবিনে শুধু আমি বাদে। আমি চুপচাপ বাহিরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আঙ্কেল আমার কাঁধে হাত রাখলো। যা বাবা, ইরা তোকে ডাকছে। কোন মুখ নিয়ে আমি ইরার সামনে যাব? ওকে তো দিনের পর দিন অবহেলা করে গেছি। তুই সব ভুলে যা, মেয়েটা তোকে ডাকছে। যা, ওর কাছে যা। কিরে, যা। আমি ইরার কেবিনে প্রবেশ করলাম। আমার প্রবেশ দেখে সবাই কেবিন থেকে বেরিয়ে গেল। আমাকে দেখে ইরা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি গিয়ে তার পাশে বসলাম। কথা বলবেন আমার সাথে? পাগড়িটা বুঝি আমার সাথে রাগ করেছে? এই বলে আমি ইরার মুখটা আমার দিকে ঘোরালাম। দেখি ও কান্না করছে। এই পাগলি, কান্না করছো কেন? তুমি যে এসেছো, তোমার জিএফ রাগ করবে না? আমার জিএফ তো তুমি। মানে? তাহলে শোনো আমাদের প্ল্যান। তারপর ইরাকে সব বলে দিলাম। সবটা শোনার পর ইরা বলল, তার মানে এসব তোমার সাজানোর নাটক ছিল? ইরা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও আর নিজেকে সামলে রাখতে পারলাম না। ওকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। তুমি খুব খারাপ, আমাকে অনেক কষ্ট দাও তুমি। ওকে আমি আর আমার পাগলিটাকে কষ্ট দিব না। মনে থাকে যেন। পারতে আমাকে ছেড়ে একা একা থাকতে? কোনোদিনই পারতাম না। একবারও ভাবো নাই যে তুমি হারিয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমাকে মাফ করে দাও। ওকে, তুমি এখন শুয়ে পড়ো। তুমি সুস্থ হয়ে গেলে আমরা বাড়ি ফিরে যাব। হয়েছে আপনাদের প্রেম? হঠাৎ করে রিয়া কথাটা বলে উঠল। আমি দ্রুত ইরাকে ছেড়ে দিলাম। দুজনে বেশ লজ্জা পেয়েছি। ইরা, আমরা তোর সাথে মজা করেছি এতদিন, আমাদের মাফ করে দে। তোমাকে দেখাবো মজা, আগে আমি সুস্থ হয়ে নেই। ভাইয়া কি সব বলে দিল নাকি? সব বলেছি। আমার সাথে দুষ্টুমি করার ফল পরে দেখাবো। এইভাবে 2 দিন কেটে যায়। আজকে ইরাকে হাসপাতাল থেকে রিলিজ করে আনা হলো। ইরা এখন মোটামুটি হাঁটতে পারে, কাজও করতে পারে। আন্টি নিজের ভুল বুঝতে পেরেছে, তাই আমাকে আর ফ্ল্যাটে যেতে দেয়নি। ইরাদের বাসায় মানে আমার বাসায় নিয়ে এসেছে। ইরা এখন সম্পূর্ণ সুস্থ। রাতে আমি আমার রুমে প্রবেশ করলাম। এ কি, পুরো রুম এমন অন্ধকার কেন? লাইটটা জ্বালিয়ে আসি, চমকে গেলাম। আমার পুরো রুমটা ফুল দিয়ে বাসর রাতের মতো সাজানো হলো। আর খাটের মধ্যে কেউ একজন ঘোমটা দিয়ে বসে আছে। এই কে আমার রুমে? ওই মেয়েটা হঠাৎ করে ঘোমটাটা তুলে ফেললো। তাকিয়ে দেখি ইরা। এ কি, তুমি এইখানে? দিলা তো তুমি মুডটা নষ্ট করে। এইভাবে কেউ বাসর রাতে ঢুকে? কার বাসর রাত আর কিসের বাসর? সব পরে বলবো, আগে এই পাঞ্জাবিটা পরে আসো। আর ইরা আমাকে কিছু নিয়মকানুন শিখিয়ে দিল। আমি গিয়ে বাধ্য ছেলের মতো পাঞ্জাবি পরে নিলাম। ইরা আবারও আগের মতো ঘোমটা টেনে বসে আছে। আমি গিয়ে তার পাশে বসলাম। কিছুই করছি না বা বলছি না অনেকক্ষণ ধরে। কি হলো, ঘোমটা তুলবে না? ও হ্যাঁ, আমি ইরার ঘোমটা তুললাম। তুলে আবার আগের মতো বসে আছি। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো আমি? মাশাল্লাহ বলো। কেন? বাসর রাতে স্ত্রীর ঘোমটা তুলে মাশাল্লাহ বলতে হয়। তুমি তো দেখতে পেতনির মতো, মাশাল্লাহ বলবো কেন? তবে রে, আমি পেতনির মতো? এই বলে ইরা আমার গায়ের উপর উঠে পড়লো। আমাকে এই কয়দিনে অনেক কষ্ট দিয়েছো, আজ তার উসুল করব। কি করবে? দেখোই না কি করি। এই বলে ইরা আমার ঠোঁট দুইটা নিজের করে নিল। নিজেকে আর বাধা দেওয়ার চেষ্টা না করে ওর ভালোবাসার সাগরে ঝাঁপ দিলাম।